ধরুন আপনারা ঘুরতে গেছেন গ্রামের বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে আপনি জানতে পারলেন প্রতিদিন রাত্রে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে সেখানে। কোনোদিন হয় মানুষের বিকট আর্তনাদ, কোনোদিন বা হয় পাহারাদার উধাও, আবার কোনোদিন মেঝেয় পড়ে থাকে রক্ত। আপনারা কি সে বাড়িতে থাকবেন? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম গোয়েন্দা হলেন পরাশর বর্মা। গল্পটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। গল্পপাঠে রয়েছে কৌশিক, প্রীতম, সুতেষ্ণা আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজ সকাল থেকেই পরাশর উধাও। মেসে ফিরে এসেছে দুপুরবেলা। এসেই আমাকে প্রশ্ন করল, বলছি তোমার মাসি পিসি কেউ আছেন? এই প্রশ্নটা অন্য কেউ করলে অদ্ভুত লাগতো, কিন্তু পরাশর বর্মা এরকম একটা প্রশ্ন করলে বিমূঢ় হতে হয় নিশ্চয়ই। উত্তর না দিয়ে আমি ওর দিকে সন্দিগ্ধভাবে তাকিয়ে থাকলাম। পরাশরের কবিতা লেখার বাতিক সেটা আমি জানতাম, তার উপর সে আবার এখন কুইজ নিয়েও মাথা ঘামাচ্ছে নাকি। আমি জিজ্ঞাসা করলাম, হঠাৎ মাসি পিসির খোঁজ কেন? আহা, আগে বলোই না আছে কিনা। না, মাসি পিসি তেমন কেউ নেই। মা ছিলেন মাতামহের একমাত্র সন্তান, আর বাবার দিকে জ্যাঠা খুড়ো থাকলেও পিসি তেমন কেউ নেই। তাহলে তুমি বুঝবে না। কি বুঝবো না? মাসি পিসি না থাকলে কি কবিতা বোঝা যায় না? তাই বলতে পারো। মাসি নয় পিসির, আমার একমাত্র পিসির। ছেলেবেলা থেকে একমাত্র যিনি আমার কবিতার সমজদার আর আমার জীবনযাত্রার সমালোচক ও পথনির্দেশক। বাবা মা বেঁচে থাকতে যিনি আমার অভিভাবকত্ব নিয়েছিলেন, আর বিধবা হয়ে বৃদ্ধা বয়সে কাশিবাসি করেও যিনি প্রতি সপ্তাহে নিয়মিত চিঠি লিখে আমার জীবনে রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত করবার চেষ্টা করে আসছেন। তাহলে তার নিয়ন্ত্রণ তো তোমার গা সওয়া। নতুন করে ভাবনার কি আছে তাতে? আছে, সাংঘাতিকভাবে আছে। তিনি এবার যে হুকুম পাঠিয়েছেন তাতে আমার স্বাধীন জীবনের দফা রফা টানা দুটি কেটে এবার খাঁচার মধ্যে বন্দি হতে হবে। হুকুমটা কিসের? বিয়ে করে সংসারী হওয়ার? কিন্তু তার মধ্যে ওই বিপদটাই প্রচ্ছন্ন। বুঝতে পারলাম না। না বুঝবারই কথা, তবে বোঝাবার জন্য একটু ইতি কথা জানাতে হবে। মেয়ে না হয় কিন্তু তার ছেলে হয় উচিত ছিল। কেন? অলিম্পিকের কোনো চ্যাম্পিয়ন গোছের চেহারা নাকি তোমার ভাগিনীর? না, চেহারার কথা বলছি না। চেহারায় তাকে বেশ সুন্দরী বলা চলে, কমনীয়তার অভাব নেই। শুধু চাল চলনেই মেয়েলিপনার ধার দিয়েও সে যায় না। যেমন স্বাধীন তার প্রকৃতি, তেমনই সে খেয়ালি। পিসিমা সে গেলে বুড়ো মানুষ, কাশিবাস করে ধর্মগত সংস্কারে। তবু অনেক বিষয়ে চিন্তা ভাবনায় আধুনিকতার দিক থেকে তার পক্ষপাত দেখেছি। কিন্তু শর্মিলা সম্পূর্ণ আর এক অর্থে আধুনিকা। আধুনিকা মানে তো সেকেলে সব কিছু বাতিল করে একেবারে হাল ফ্যাশনের সাহসিকা। শর্মিলা সে ধরনের আধুনিকা নয়। তার পোশাকে আশাকে যে কোনো উগ্র বিদ্রোহ নেই, শুধু তাই নয়, সে বিষয়ে সে অত্যন্ত সংযত। সে গেলে তার বিদ্রোহ মেয়েদের সাধারণ বাধাধরা জীবনধারার ছকের বিরুদ্ধে। পিসিমা তার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। শর্মিলা তখন সবে স্কুল থেকে বেরিয়েছে। সেসব কথা সে গ্রাহ্য করেনি। নাম লিখিয়েছে এক রাজনৈতিক দলে, মাস কয়েক তাদের সবাই বক্তৃতা দিয়েছে, মিছিলে পান্ডা হয়েছে। তারপর বিরক্ত হয়ে সব ছেড়ে ছুড়ে দিয়ে ভর্তি হয়েছে আর্ট কলেজে। আবার সেখানেও বছরখানেক মাত্র থেকে ছেড়ে দিয়েছে। এখন খাদ্য বাড়াও ব্রত নিয়ে অন্নপূর্ণা আশ্রম প্রতিষ্ঠা করতে গেছে কোন পাণ্ডব বর্জিত ধাপপাড়া গোবিন্দপুরে। এ তো তোমার পিস্তুত বোনের চরিত্র শুনলাম, তার মধ্যে তোমার বিপদটা কোথায়? শোনো না সবটা। সমস্যাটা শর্মিলাকে নিয়ে নয়। বয়সে সে আমার 2 বছরের ছোট হলেও মুরব্বিয়ানে আমার ঠাকুমা। পিসিমার চেয়ে তাকে সমীহ করে চলতে হয়। সমস্যাটা তার শিষ্যা ও সহকারিণী বিনিকে নিয়ে। বিনি আবার কে? ভালো নাম তার বিনতা, ডাকনাম হয়েছে বিনি। পিসিমার কাশীর এক তীর্থধর্মের সঙ্গিনী ও বান্ধবীর মেয়ে। পিসিমা শর্মিলার সম্বন্ধে আশা ভরসা ছেড়েই দিয়েছেন। তাকে শাসন করে হুকুম করে কি বুঝিয়ে সুঝিয়ে নিজের যখনকার যা গো তা যে ছাড়ানো যাবে না তা তিনি ভালো করেই জানেন। শর্মিলা সম্বন্ধে তার ভয় ভাবনাও তেমন কিছু নেই।
মেয়ে হয়ে যে সে অনেক দিকে পুরুষের ওপর টেক্কা দেয় আর যে কোনো অবস্থায় নিজেকে রক্ষা করবার ক্ষমতা যে তার আছে তা তার জানা। তার যা কিছু ভাবনা বিনিকে নিয়ে। বিনি নেহাতি সাধারণ মিষ্টি নিরীহ একটি মেয়ে। শর্মিলার সঙ্গে একই স্কুলে পড়তো। স্কুল থেকে বেরিয়ে কলেজেও ঢুকেছিল। পড়াশোনা তারও আর হয়নি। শর্মিলা রাজনৈতিক দল ছেড়ে আর্ট কলেজে ঢোকবার আগেই একবার কাশিতে যায় মার সঙ্গে দেখা করতে। বিনি শর্মিলার ওপরে অন্ধভক্তি স্কুল থেকেই ছিল। এবার কিছুদিন সঙ্গ পেয়ে বিনি শর্মিলার একেবারে অনুগত শিষ্যা হয়ে ওঠে। শর্মিলার সঙ্গে সেও কলেজ ছেড়ে আর্ট কলেজে পড়তে এসেছিল। আবার আর্ট কলেজ ছেড়ে অন্নপূর্ণা আশ্রমও গেছে তার সঙ্গে। এই অন্নপূর্ণা আশ্রমটি কোথায়? নাম সত্যি অন্নপূর্ণা আশ্রমও নয়, আমি ঠাট্টা করে অন্নপূর্ণা আশ্রম বলি। আসল নামটা গালভারি, গ্রাম লক্ষ্মী সমবায়। তাতে পোলট্রি, ডেয়ারি, তাঁত সব কিছুরই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা হয়েছে বলে শুনি। নিজের চোখে দেখবার সৌভাগ্য এখনো হয়নি। জায়গাটা পাণ্ডব বর্জিত বলা ঠিক নয়, ঐতিহাসিক মূল্য একটা আছে, কিন্তু এখন ধ্বংসস্তূপের দেশ। কলকাতা থেকে প্রায় 100 মাইল দূরে চিরতি বলে একটা গ্রাম আছে। সেই গ্রামেরও বাইরে একটা ধ্বংসপরিগোছের পোড়া বাড়ি আর তার চারধারে লাল মাটির ডাঙা নিয়ে গ্রামলক্ষ্মী সমবায়ের পত্তন করা হয়েছে। বলো কি, ওই দুটো মেয়ে ওই খাখা তেপান্তরের মধ্যে পুরো একটা বাড়িতে সঙ্গী সহায় ছাড়া একলা থাকে? কত বয়স হবে দুজনের? বড়জোর 20 কি 21? বয়সটা ঠিকই ধরেছ, শর্মিলার 21 আর বিনির 20 হবে। তবে ঠিক সঙ্গী সহায় ছাড়া নয়। চিরতি গ্রামের বাইরে ওই পোড়ো ভিটে আর তার আশেপাশের জমি জমা ছিল পিসিমার এক নন্দায়ের। তাদের বংশ প্রায় লোপই পেয়েছে। সিংহরায় তাদের পদবী। এককালে খুদে রাজা হিসেবে ও অঞ্চলে সিংহের মতোই তাদের প্রতাপ ছিল, কিন্তু ধীরে ধীরে সে প্রতাপ অস্ত গেছে। বংশধারাও এসেছে শুকিয়ে। পিসিমার নন্দায় আর তার ছোট ভাই ছিলেন সিংহরায়দের শেষ বংশধর। পিসিমার নন্দায়ের ননদ নিঃসন্তান অবস্থাতেই বিদেশে মারা গেছেন। তার ছোট ভাই বিক্রম সিংহ রায়, তিনিও বিদেশে মানে বড়মায় কাজ করতেন। সেখান থেকে শেষ বয়সে বড়মার নতুন আইনে প্রায় কপরদক শূন্য হয়ে দেশে ফিরে ওই পুরনো ভিটেতে আশ্রয় নিয়েছেন। তিনি বিয়ে থা করেননি। শর্মিলা যখন আর্ট কলেজে পড়বার আগে কাশিতে ছিল কিছুদিনের জন্য, বিক্রম রায় তখন একবার কাশিতে বেড়াতে গিয়ে পিসিমার সঙ্গে দেখা করেন। শর্মিলা তার কাছে ওই জায়গার বিবরণ শোনে। মাথার মধ্যে কথাটা তার ছিল। ছবি আঁকা শিখতে শিখতেই গ্রামলক্ষ্মী সমবায়ের পরিকল্পনাটা তার মনের মধ্যে বোধহয় পাকিয়ে ওঠে। তারপর একদিন বিনিকে নিয়ে হঠাৎ সেখানে হাজির। মুরগি, হাঁস, গরু, ছাগল পুষে আর তার সঙ্গে তাঁত বসে গ্রামের অর্থনীতির সংস্কার করবে বলে। একেবারে নিঃসঙ্গ নিঃসহায় ওরা নয়। বৃদ্ধ বিক্রম সিংহ রায় নামকে আসতে হলেও পাহাড়দার অভিভাবক হিসেবে আছেন। সাতকাণ্ড রামায়ণ শুনিয়েও তোমার সংকেতটা কি সেটা কিন্তু এখনো বোঝাতে পারলে না। তোমার পিসিমার হুকুমটা কি যাতে তুমি এত বিচলিত? না, হুকুম ওখান থেকে বিনিকে উদ্ধার করে কাশিতে ফিরিয়ে দিয়ে আসা। নিজের মেয়ের উপরে তার কোনো হাত নেই তা তিনি জানেন, তার জন্য ভাবনাও ছেড়ে দিয়েছেন। কিন্তু তার তীর্থের পাতানো দিদির মেয়ে বিনি শর্মিলার পাল্লায় পড়ে যে আখেরে নষ্ট হচ্ছে, এই ভাবনাতেই তার শুয়ে বসে শান্তি নেই। আমাকে তাই লিখেছেন যেমন করে হোক বিনিকে ওখান থেকে নিয়ে কাশিতে পৌঁছতেই হবে। চিঠিটা লিখেছিলেন ঢাকার ঠিকানায়। সেখান থেকে কাল সকালে হোটেলে এসে পৌঁছেছে। মেয়েটিকে ওখান থেকে নিয়ে কাশি পৌঁছে দেওয়া এমন কিছু শক্ত কাজ তো আর নয়। শক্ত কাজ নয়। প্রথমত আমি গিয়ে আঙুল নেড়ে ডাকলেই বিনি চলে আসবে কেন আমার সঙ্গে? আর দ্বিতীয়ত, যদি বা কাশি ফিরে যেতে রাজি হয়, তাহলে তাকে কাশি ফিরিয়ে দিতে গিয়ে আমি কি আর ফিরতে পারবো? কেন না পারার কারণ? কারণ এই যে পিসিমা তাহলে আমাকে আর স্বাধীনভাবে ফিরতে দেবে না। এই বিনির সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা মনে মনে অনেকদিন থেকে তিনি ঠিক করে রেখেছিলেন। এতদিন শুধু নাগালের মধ্যে পাননি। দিতে তো হবেই একদিন। বিনি মানে বিনোদা দেবী দেখতে শুনতে কিরকম? হতকুচ্ছিত টুচ্ছিত নয় তো? হতকুচ্ছিত? অমন মেয়ে হাজারে একটা দেখা যায় না। যেমন চেহারায় তেমনই স্বভাবে। কিন্তু আমি যে স্বাধীনতা খোয়াতে কিছুতেই পারবো না। তুমি কি শুধুই পিসিমার উদ্দেশ্য সাধনের জন্য যেতে চাও? তাহলে এক কাজ করো, চিঠিটা তো ঢাকা থেকে রিডাইরেক্ট হয়ে এই মেসেই এসেছে। যেন তোমার কাছে চিঠিটা পৌঁছয়নি এরকমভাবেই চেপে যাও। চেপে যাব? পিসিমার চিঠি পেয়েও যেন পায়নি বলে বোঝাবো তাকে? তাহলে তো আর কোনো উপায় নেই। আমি শুধু একটা কাজ করতে পারি। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোমার সঙ্গে আমিও যেতে পারি। তোমার কি বলে ওই ভ্যাকিউম ব্রেক হিসেবে।
বলো, আপত্তি আছে? তুমি যদি চাও তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। ঋণী টিনে কিছুই তোমার থাকতে হবে না। অভিজ্ঞতার একটু মুখ বদল করার সুযোগ পেয়ে আমি নিজের খুশিতেই যাচ্ছি। সে অভিজ্ঞতা যে কি তা যদি তখন জানতাম। এই ব্যবস্থায় পাকা করে পরের দিন ভোর 6টার সময় আমরা ট্রেনে গিয়ে উঠলাম। ট্রেন তো নয়, যেন গরুর গাড়ি। সকাল 6:30টায় ট্রেনে উঠেও ঢিকোতে ঢিকোতে গন্তব্য স্টেশনে পৌঁছলাম বেলা 1টায়। যেমন রেল লাইন তেমন স্টেশনেরও ছিঁড়ি। অত্যন্ত নিচু প্ল্যাটফর্ম। নেহাত পাথরের ওপর একটি সাইনবোর্ড রয়েছে, নইলে স্টেশন বলে চেনাই যেত না। সমস্ত প্ল্যাটফর্মটাই ফাঁকা। আমরা দুজন ছাড়া আর কোনো যাত্রী সেখানে নামেও নি, ওঠেও নি। নতুন অচেনা জায়গা, কারো কাছে খোঁজখবর না নিলেই নয়। এদিক ওদিক চেয়ে কী করব ভাবছি, এমন সময় ভারী ও গম্ভীর গলার আওয়াজ পেলাম পেছনে। কি চাই আপনাদের? চমকে ফিরে তাকাতেই একটু অবাক হলাম। অমন ভারী আর বাজখাই গলার আওয়াজ যার থেকে বেরিয়ে আসছে, সেই মানুষটি নেহাতি ছোটো খাটো, বামন বললেই হয়। গায়ের কোট দেখেই বুঝলাম যে তিনি স্টেশন মাস্টার। পেছনের দিকে দরজা দিয়ে সবে ঢুকছেন। আমরা কিছু বলবার আগে তিনি আবার বললেন, ট্রেন তো এইমাত্রই ছেড়ে গেল। সন্ধ্যা 6:48 আগে তো আর ট্রেন পাবেন না। না, আমরা ও, আপনারা টাউনে যেতে চান? তা সে ট্রেনও বিকেল 3:30। আমরা তার অফিসে গিয়ে বসলাম। বিনীতভাবে নিবেদন করলাম, আমরা আপ ডাউন কোনো দিকেই যাব না। এইমাত্র এই স্টেশনেই আমরা গাড়ি থেকে নেমেছি। এখন ও, নেমেছেন? আপনার টিকিট? টিকিট দুখানা হাতেই ছিল, সেই দুটো তাকে দিয়ে দিলাম। আমাদের বিনা টিকিটের যাত্রী বলে সন্দেহ করেছিল কিনা জানি না, কিন্তু টিকিট দুটো হাতে পেয়েই স্টেশন মাস্টারের মুখের চেহারা যেন বদলে গেল। ও, আপনারা বেড়াতে এসেছেন এখানে? বেশ বেশ, বসুন বসুন। আমরা তার সামনে বসলাম। তারপর বলার চেষ্টা করলাম, আমাদের এখানে এই প্রথম। আহা, প্রথম বুঝতেই পারছি। প্রথম নয়তো বারবার কেউ কি আর এখানে সাহস করে আসে? তবে প্রথম একবার আসবার মতো জায়গা। ওয়ানচুয়াংও এসেছিলেন। মাস্টার মশাইয়ের গলায় এবার উৎসাহের উচ্ছ্বাস। তবুও ওয়াংচুয়াংয়ের কথা শুনে আমরা একটু বেশ থ হয়ে গিয়েছি। পড়াশোনার নিজের দরকারটা বলে একটু সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করলো, ওয়াংচুয়াং মানে? মানে সেই চীনা পর্যটক এখানে এসেছিলেন? এসেছিলেন বই কি। এখানেই তো তিনি লোটো বিচি মানে রক্তভিত্তি নামে বৌদ্ধ সংঘারম দেখে তার ভ্রমণ কাহিনী বর্ণনা করে গেছে। এ জায়গাটা তো হলো সেই আদিকালের রাজধানী কর্ণ সুবর্ণ। 102 বছর আগেও এখানকার নাম ছিল কানসোনা। সে রাজধানী ছিল 4 মাইল লম্বা চওড়া, আর রাজ্য ছিল প্রায় 300 মাইল এদিকে ওদিকে। এখানে হুয়েনসাং বা এখন আপনাদের পণ্ডিতেরা যাকে বলেন এই ওয়াংচুয়াং, তিনি সম্রাট অশোকের বসানো কয়েকটা চিত্রও দেখেছেন। এখানে বৌদ্ধ সংগ্রামী তো ছিল 30-35টি। বুদ্ধের প্রতিদ্বন্দ্বী দেবদাও সম্প্রদায়ও ছিল প্রায় 3টে সংগ্রাম, আর হিন্দু মন্দির অন্তত পক্ষে 50টা। সেসবের চিহ্নও আজকাল অবশ্য খুঁজে পাওয়া যায় না। এসে ভালোই করেছেন। আপনাদের বয়স থেকেই তো এসব বিষয়ে আগ্রহ থাকা দরকার। তবে এসেছেন বড় অসময়ে। এই গরমের দিনে এই অঞ্চল তো একেবারে আগুনের খোলা। দিনের বেলা ঘুরে ফিরে দেখতেই পারবেন না। আমাদের এই স্টেশনে নামবার উদ্দেশ্য তিনি যা বুঝেছেন তার প্রতিবাদ করা যুক্তিযুক্ত বলে মনে হলো না এখন। তিনি আরও বললেন, আমরা দিল্লি, আগ্রা, জয়পুর দেখতে যাই, বুঝেছেন? বাংলাদেশে কি ছিল না ছিল তার জন্য কজন মাথা ঘামাই। আপনারা যে এসেছেন তাই যথেষ্ট। আপনাদের এ বয়সে আর গরম ঠান্ডা কি গ্রাহ্য করবার জিনিস নাকি? তবে হ্যাঁ, এখানে থাকবার জন্য একটা ব্যবস্থা তো দরকার। এই পর্যন্ত বলেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আচ্ছা আচ্ছা, যাক, মেঘ না চাইতেই জল পেয়ে গেছেন মশাই। আপনাদের এখানে থাকার সমস্যা মিটে গেছে। আসুন আসুন চৌধুরী মশাই। স্টেশন মাস্টারের গলায় যে সম্ভ্রম ফুটে উঠেছে, তারই যোগ্য ও সম্ভ্রান্ত চেহারা চৌধুরী মশাইয়ের। স্টেশন মাস্টার যেরকম একরত্তি মানুষ, চৌধুরী মশাই তেমনই দশাশই, বিরাট ও বলিষ্ঠ সুপুরুষ। বয়সটা যৌবন সীমান্ত প্রায় ছুঁই ছুঁই করছে, কিন্তু শরীরে সামান্য মেদবৃদ্ধি আর জুলফির চুলের একটু পাক তার আভিজাত্যকে যেন আরও স্পষ্ট করে তুলেছে।
আজ আপনার অভ্যর্থনাটা যেন একটু বেশি সাদর মনে হচ্ছে। কি ব্যাপার বংশীবাবু? তবে আজ একেবারে প্রার্থনা পূর্ণের মতো যথাসময়ে আবির্ভাবটা আপনার হয়েছে বলে উচ্ছ্বাসটা একটু বেশি জানিয়ে ফেলেছি। একমাত্র আপনার কথাই ভাবছি, আর আপনি সশরীরে এসে হাজির। এরা দুজনে এখানকার সব পুরনো আমলের জিনিসপত্র দেখতে আজ দুপুরের ট্রেনে এখানে এসে নেমেছে। আপনার কাছে আতিথ্য নিতে এদের পাঠাচ্ছিলাম, তা ওদের চিঠি দিয়ে পাঠাবার আর দরকার হলো না। আপনার আত্মীয় বুঝি? আত্মীয়? না 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 না, আত্মীয় টাত্মীয় নয়। আমিও ওদের চিনি না। রাঙামাটির পুরাকীর্তি দেখতে এসেছেন বলেই ওদের থাকার ব্যবস্থার কথা ভাবছিলাম। সত্যি আপনাদের নামগুলো তো এখনো জিজ্ঞাসা করা হয়। পরাশরও আমি এবার আমাদের নামধাম যথাসম্ভব সংক্ষেপে বললাম। চৌধুরী মশাই নিজেই এবার উৎসাহ মুখে বললেন, সেই ঢাকা থেকে এতদূর এসেছেন রাঙামাটির সেকেলে কীর্তি দেখতে? এসেছেন কি ইতিহাস পড়ে নাকি কারোর কাছে শুনে? পরাশর বলল, আমরা সত্যি কথা বলতে শুধু এগুলো দেখতে আসিনি। এখানে সিংহীর জাঙালবাড়ি কোথায় জানেন বোধহয়, সেখানেই আমাদের একটু কাজ আছে। বক্সিবাবুর মুখে একটু উদ্বিগ্ন ও বিস্ময়ের ছায়া দেখা গেল। কই, আগে বলেননি তো? না মানে বলবার ঠিক সুযোগ পাচ্ছিলাম না। সিংহীদের জাঙালবাড়িটা যাবার রাস্তা জানতে আপনাদের এখানে ঢুকেছিলাম। তাতে আমার কিন্তু বিমূঢ়। জাঙালবাড়ির দুঃসংবাদটা পেয়েই তাহলে আপনারা এসেছেন? দুঃসংবাদ? হ্যাঁ, কি দুঃসংবাদ? সুবাক কোনো খবরই তো আমরা জানি না। কি হয়েছে কি সেখানে? আপনারা কিছু না জেনেই এসেছেন? আশ্চর্য তো। কিন্তু কি ব্যাপার একটু খুলে বলবেন তো আপনারা? কি হয়েছে জাংলা বাড়িতে? শর্মিলার বিনতা বলে যে দুটি মেয়ে ওখানে থাকে তাদের কারো কিছু হয়েছে? তাদের কারোর কিছু হয়নি, কিন্তু যার ভরসায় ওরা এখানে আছেন সেই ওদের পিসে মশাই বিক্রম সিংহ রায় আজ 3 দিন হলো নিরুদ্দেশ। নিরুদ্দেশ? কিন্তু তিনি তো প্রায় বৃদ্ধ লোক। নিজের শেষ বয়সে আশ্রয় ছিল, হঠাৎ নিরুদ্দেশ হবেন কেন? তার বাড়িতে এমন কিছু সোনাদানা হীরামানিকও তো ছিল না যে যার জন্য তাকে কেউ সরিয়ে নিয়ে যাবে। নাম সিংহীদের জাংলা বাড়ি, কিন্তু একটা মান্ধাতার আমলের পোড়ো ভিটেমাটি বলে শুনেছি। আর শর্মিলা যার নাম, সে আমার পিস্তুত বোন। তার বান্ধবী বিনতাকে নিয়ে কোনো রকমে পোড়ো ভিটের খানিকটা যৎসামান্য মেরামত করে আছে বলে তো জানি। ওখান থেকে সিংহরায়ের মতো বৃদ্ধ মানুষের লোপাট হওয়ার তো কোনো কারণ নেই। ঠিকই বলেছেন। আমরা এখানকার সবাই তো এ ব্যাপারে তাজ্জব বনে গিয়েছি। এটা অজ তেপান্তরী মফস্বল বটে, কিন্তু বিশ্রী কাণ্ড কখনো এখানে আগে ঘটেনি। ভাবনা হয়েছে আমাদের ওই মেয়ে দুটির জন্য। বুড়োই হন আর অথর্বই হন, মাথার ওপরে অভিভাবক হিসেবে তো সিংহরায় মশাই ছিলেন। এখন মেয়ে দুটির এখানে থাকায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাহস অবশ্য ওদের যথেষ্ট, বিশেষ করে ওই শর্মিলা মেয়েটি। আমার কাছেই ইদানিং রাঙামাটির পুরনো ইতিহাসে শুনতে আর তেমন কিছু পুরনো জিনিস পেলে দেখাতে আসে মাঝে মাঝে। আমিও ছুটি ছাটা পেলে জাঙ্গাল বাড়ি যাই। মেয়েটির সঙ্গে কথা বলে তার সাহস আর মনের বল দেখে অবাক হই। দিনকাল অনেক বদলেছে, তবু দুটি ওই বয়সের যুবতী মেয়ের ওই গ্রামের বাইরে খাঁ খাঁ করা পুরো ভিটেতে শুধু একজন বুড়োর ভরসায় থাকা তো চারটিখানি কথা নয়। কিন্তু এখন সে ভরসাও নেই। তাই আগে মনে মনে যত বাহবাই দিয়ে থাকি না কেন, এখন আর ওদের ওখানে থাকা কোনো মতেই উচিত নয় বুঝতে পারছি। যাক, খবর কিছু না জানালেও আপনারা যে ঠিকই এই সময়ে এসেছেন এটাই ভাগ্য বলতে হবে। ভগবানই আপনাদের পাঠিয়েছে। বুঝিয়ে সুঝিয়ে এখন ওদের বাড়ি ফিরিয়ে নিয়ে যান। হ্যাঁ, তাছাড়া আর উপায় কি? এখন জাংলা বাড়ি যাওয়ার রাস্তাটা একটু বুঝিয়ে দিন। রাস্তা বোঝাতে হবে কেন? আমার সঙ্গে আসুন, আমি আপনাদের ওখানে পৌঁছে দিয়ে যাচ্ছি। না না, আপনাকে মিছিমিছি কেন কষ্ট দেবো? আরে কষ্ট কি মশাই, আমি তো আপনাদের অতিথি হিসেবেই পেতে চেয়েছিলাম। এখনো যদি ইচ্ছা করেন তো আমার ওখানে উঠতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ, কিন্তু এখন যা অবস্থা হয়েছে তাতে জাংলা বাড়ি ছেড়ে আপনার আতিথ্য নেওয়া উচিত হবে না বোধহয়। তা অবশ্য হবে না।
আমি তো শর্মিলা দেবী আর বিনোদাকেও এ ব্যাপারের পরে আমার বাড়িতে এসে থাকবার জন্য সাদাসিধে করেছিলাম। আমার মেয়ে তো ওদের বয়সী, অসুবিধা কিছু হতো না, কিন্তু বড় একগুঁয়ে মেয়ে ওই আপনাদের শর্মিলা কিছুতেই রাজি হয়নি। কি আর করব, তাই আমারই দুজন পাইককে পাহারায় থাকতে হুকুম দিয়েছি দিনরাত। তা জানলে হয়তো মানে লাগবে বুঝে লুকিয়েই এ ব্যবস্থা করতে হয়েছে। এই আপনারা ফাঁস করে দেবেন না যেন আবার। সিংহরায়ের মশাইয়ের এই নিরুদ্দেশ হওয়াটা নিয়ে এখানকার থানা পুলিশ কিছু করেননি? পুলিশ, বিশেষ করে এরকম অজ থানার পুলিশ কতখানি উৎসাহী আর কাজের হয় তা তো জানেন। এদিকে ওদিকে একটু খোঁজ খবর করে তারা বরং একটু উল্টো কথারই আভাস দিয়েছে। উল্টো কথাটা কি? বলেছে নিজেই হয়তো রাগারাগি করে কোথাও চলে গেছে। মেয়ে দুটির সঙ্গে ওই গ্রামলক্ষ্মীর সমবায় নিয়ে দুদিন আগে তার কি ঝগড়াঝাটির কথা নাকি পুলিশ ওই বাড়ির একজন মুন্সির কাছ থেকে বার করেছে। না, এ অসম্ভব। বিক্রম সিংহরায় সে ধরনের মানুষই নন বলে আমি জানি। শর্মিলাকে তিনি নিজে সাদরেখানে ডেকে এনে গ্রামলক্ষ্মী সমবায় শুরু করতে উৎসাহ সাহায্য সব দিয়েছেন। তা কি আর আমরা জানি না? ও শুধু পুলিশের দায় আর আবার একটা ফিকির। যাক, আপনারা তো এখন জাঙাল বাড়িতেই যাচ্ছেন, ওদের মুখ থেকেই আরো ভালো করে সব শুনতে পাবে। চৌধুরী মশাই একটুখানি ভেবে নিজের পকেট থেকে একটা কাগজের মোড়ক বক্সিবাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, আপনাকে এটাই দিতে এসেছিলাম বক্সিবাবু। আমার তো দামি কিছু বলেই মনে হচ্ছে, তবে মুখ্য আনারই তো। শালুককে পদ্মফুল ভেবে না হাস্যা শপথ হই। আপনার রায় পেলে সাহস করে কর্তাদের কাছে পাঠাতে পারবো, একটু দেখে রাখবেন। এরপর আমরা স্টেশন থেকে বেরিয়ে চৌধুরী মশাইয়ের গাড়িতে গিয়ে বসলাম। পুরনো হুড খোলা একটা মারিস গাড়ি। চৌধুরী মশাই নিজেই সেটা চালান। পরাশর বসেছে তার পাশে। আমি আমাদের সামান্য মালপত্র নিয়ে বসেছি পেছনের সিটে। জায়গাটির নাম নাকি রাঙামাটি ছিল, তার বদলে পোড়ামাটি রাখলেই বুঝি ভালো হতো। গ্রীষ্মের প্রখর রোদে চারিদিক যেন ঝলসে গিয়েছে। স্টেশন ছাড়িয়ে কিছু দূর গিয়েই একটা গ্রাম দেখা যাচ্ছে। সেখানে রয়েছে কয়েকটা পাকা বাড়ি ও মন্দিরের চূড়ো, এবং সবার মধ্যেখানে মাথা উঁচিয়ে রয়েছে একটি বড় বাড়ি। শুনলাম সেটিই নাকি চৌধুরী মশাইয়ের পৈতৃক বাড়ি। গাড়িতে ওঠবার খানিকক্ষণ বাদেই পরাশর জিজ্ঞাসা করেছিল, বক্সিবাবুকে কাগজ মুড়ে কি দিলেন? প্রত্নতত্ত্ব সংক্রান্ত কিছু? হ্যাঁ, দুটো পুরনো মুদ্রা গোছের সেদিন এক জায়গায় খুঁড়তে খুঁড়তে পেয়েছি। এখানে কনিষ্ক আর গুপ্ত যুগের কয়েকটা মুদ্রা আগে পাওয়া গেছে। নিজে দেখে তো ঠিক বুঝতে পারলাম না, তাই বক্সিবাবুকে দিয়ে এলাম পরীক্ষা করতে। বক্সিবাবু এসব ব্যাপারে বিশেষজ্ঞ নাকি? উনি তো করেন স্টেশন মাস্টারি। স্টেশন মাস্টারি করতো তো শুধু পেট চালাতে, নইলে এ প্রত্নতত্ত্বই ওর নেশা আর জ্ঞান দেন। বিয়ে থা করেননি, অন্য কোনো দায়ও নেই, শুধু এই এক নেশা নিয়েই মত্ত হয়ে আছেন। এ স্টেশনে আছেন প্রায় 12 বছর, জানেন। প্রমোশন নেননি এখান থেকে বদলি হয়ে যাওয়ার ভয়ে। সেরকম কোনো কথা উঠলে ওপরওয়ালাদের হাতে পায়ে ধরে বদলি ঠেকিয়েছে। এই অখেদ্য স্টেশনে তো আর সাধ করে কেউ আসতে চায় না, তাই এই বিষয় নিয়েও খুব একটা অসুবিধে হয়। কিন্তু প্রত্নতত্ত্ব সম্পর্কে ওরা তো উৎসাহ হলো কোথা থেকে? উনি কি আর্কিওলজির ছাত্র ছিলেন? না 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 না, সেসব কিছু নয়। তখনকার দিনে ম্যাট্রিক কোনো রকমে পাশ করে রেলের চাকরিতে ঢুকেছিলেন। ঘষতে ঘষতে কিছু দূর পর্যন্ত উঠে প্রথম ভার পেয়েছিলেন এই স্টেশনের। তখন এটা একটা ফ্ল্যাগ স্টেশন মাত্র। এখানে আসবার পরে রাঙামাটির পুরনো সত্যি মিথ্যে গল্প গুজব সেকেলে লোকেদের মুখে কিছু কিছু শুনে আর দু একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে এ বিষয়ে উৎসাহী হয়ে ওঠে। বইপত্র সাধের অতিরিক্ত কিনে পড়াশোনা করতে শুরু করেন তখন থেকে। পণ্ডিত বলে নাম কেনাবার কোনো লোভ কিন্তু নেই। এই নিয়ে মেতে থেকে যখন যা কিছুর সন্ধান পান তা প্রত্ন দপ্তরেই পাঠিয়ে দেন বেশিরভাগ। শুধু সেই সব জিনিস পরীক্ষা করে তার কোঠাদ্বার বা যথার্থ মূল্য নির্ণয় যে তিনি করতে পেরেছেন, চিঠিপত্রে তাদের কাছে এইটুকু তারিফ পেলেই উনি খুশি। আমি তো এখানেই জীবন কাটালাম। এই বয়সে আমাকেও ওই নেশা উনিই ধরিয়েছেন। তা আপনারা তেমন কিছু দামি এখান থেকে পেয়েছেন এ পর্যন্ত? না, তেমন কিছু গর্ব করার মতো এখনো কিছু পাইনি। মুশকিল হয়েছে কি জানেন, আমাদের মতো শখ করে প্রত্নতত্ত্বের যারা চর্চা করে তাদের তো আর সরকার বিভাগে হুকুমনামা নেই। এখানে সেখানে কুড়িয়ে বাড়িয়ে যা পাই তাই নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হয়। সামনের রাস্তায় একপাল গরুর জন্য
চৌধুরী মশাইকে গাড়ি একটু ধীরে ধীরে চালাতে হয়েছে। আর সেখানেই যে আমার জীবনের রং বদলে যাবে, আমি যে আমার সেই স্বপ্নের মেয়েকে হঠাৎই খুঁজে পাবো, এটা আমি কল্পনাও করতে পারিনি। মেয়েটি প্রায় ছুটতে ছুটতেই আসছিল। আমাদের গাড়িটা দেখে হঠাৎ থমকে দাঁড়িয়েছে। চৌধুরী মশাইও তাকে দেখে ব্যস্ত হয়ে গাড়িটা থামিয়েছেন। সুন্দরী হয়তো তাকে বলা চলে, কিন্তু আলু থালু বেশে লাল ধুলো মাখা চুল ও মুখে উদ্ভ্রান্ত চেহারায় সেই সৌন্দর্য যেন চাপা পড়ে গেছে। তখন আমি তার ওপর থেকে চোখ ফেরাতে পারিনি। তার সৌন্দর্যের ব্যাখ্যা করতে গেলে বুঝি কবিত্ব করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি বিহল হয়ে গিয়েছি তাকে দেখে। অতি দীর্ঘ মনে হলেও এই বিহল আচ্ছন্নতা মাত্র 2-1 সেকেন্ডের মাত্র। পড়াশোনার কথায় আমার চমক ভেঙেছে। হে কি বিনু, কোথায় যাচ্ছ তুমি? হয়েছে কি? এই তাহলে বিনু, মানে বিনতা। চৌধুরী মশাই এসে তার সামনে দাঁড়ালেন। এ সময় তুমি এমনভাবে ছুটে কোথায় যাচ্ছিলে বিনতা? বিনতা এতক্ষণে নিজেকে সামলে নিয়েছে খানিকটা। শর্মিলাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কখন থেকে? সেই ভোরবেলা বেরিয়েছে, এখনো ফেরেনি। যাওয়ার সময় আমায় ঘণ্টাখানেকের মধ্যে ফিরবে বলে বলে গিয়েছিল। তিনি মানে শর্মিলা দেবী যে ভোরবেলায় কোথায় যাচ্ছেন তা কিছু বলে গেছেন? স্পষ্ট করে কিছু বলে যায়নি, তবে পিসে মশাইয়ের কিছু একটা হদিশ পেয়ে তার সন্ধানে যে গেছে তা বুঝেছিলাম। আমি জোর দিয়ে বললাম যে আমাদের এখনই থানাতে যাওয়া দরকার। পড়াশোনার মাথা নেড়েছে, বলেছে, না, এখনই থানায় যাওয়ার কোনো দরকার নেই। আমার পিস্তুত বোনকে আমি চিনি। সাধারণ কোনো বিপদ হলে তা থেকে নিজেকে উদ্ধার করার ক্ষমতা সে রাখে। সে যদি এখনো না ফিরে আসে, তার একটা উপযুক্ত কারণ নিশ্চয়ই আছে। আর তার এখনো না ফেরার মধ্যে সাংঘাতিক কোনো শয়তানি কারো যদি থাকে, তাহলে এখনকার থানায় গিয়ে তার প্রতিকার করা যাবে না। আগে জাংলা বাড়িতেই চলো, সেখানে গিয়ে সমস্ত ব্যাপারটা ভালো করে বোঝা দরকার। আর কিছু দূর যাওয়ার পরেই জাঙাল বাড়ির আয়তনটা দেখা গেছে। দূর থেকে একটা ধ্বংসস্তূপ বলেই মনে হয়েছে আমার। সেখানে পৌঁছে একটা সমস্যার সমাধানের সঙ্গে আমাদের বিস্মিতও হতে হলো। ইদারার ধারে লাটা দিয়ে যে জল তুলছিল, সেই মনীষটি ছুটে এলো আমাদের কাছে। পরাশরের অনুমানই ঠিক। মুন্সির কথায় বোঝা গেল যে শর্মিলা খানিকক্ষণ আগেই ফিরে এসেছে। কিছুক্ষণ পরে তার দর্শনও পাওয়া গেল। শর্মিলাকে জিজ্ঞাসা করল পরাশর যে সে এতক্ষণ কোথায় ছিল, কিন্তু শর্মিলা আমাকে দেখে একটু অপ্রস্তুত বোধ করল। তখনই চৌধুরী মশাই বললেন, আমি তাহলে এখন চলি। একটু থেমে বিশেষভাবে শর্মিলার দিকে চেয়ে তিনি আবার বললেন, যদি উচিত মনে করেন তাহলে আপনার এই এতক্ষণের অন্তর্ধান রহস্যটা আমায় একটু পড়ে জানাবেন। আর আগে যা বলেছি আবার সেই অনুরোধই করে যাচ্ছি। যদি কিছু দরকার হয় বলবেন। বিশ্বাস রাখবেন যে আমি যথাসাধ্য সাহায্য করতে সবসময় প্রস্তুত। কথাগুলো বলে তিনি আর সেখানে না দাঁড়িয়ে গাড়িতে উঠে সোজা জাঙাল বাড়ির দিকে বেরিয়ে গেছেন। আর তাহলে এখানে কেন? ভেতরে এসো বলে ফিরে দাঁড়াতে গিয়ে শর্মিলা একটু সপ্রশ্ন দৃষ্টিতে আমার দিকে চেয়েছে। ও, পরিচয়টা এখনো দেওয়া হয়নি। তা পরিচয় দেওয়ার সময়টাও পেলাম কোথায়? পরিচয় সারা হওয়ার পর আমরা সবাই ভেতরে গিয়েছি। সেদিন স্নান খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় বিকেল হয়ে গেছে। তারপর একসময় সবাই মিলে বসতেই শর্মিলা বলল, এই অজপাড়া গায়ে শখ করে বেড়াতে এসেছো বলে তো মনে হচ্ছে না। এতটা ভগিনী প্রীতি তোমার তো কখনো দেখিনি। প্রীতিটা চোখে দেখবার বস্তু নয় বলেই জানি, তবে সত্যি প্রীতির টানে আসেনি স্বীকার করছি। এসেছি পিসিমার হুকুমে। পরাশর জবাব দিল, হুকুমে এসেছো? কি হুকুম আবার মার? হুকুম হয়েছে বিনুকে এখান থেকে নিয়ে কাশি পৌঁছে দেওয়ার। তা নিয়ে যাও না। সত্যি এখন আর এরকম গোলমেলে জায়গায় ওর থাকা উচিত নয়। আর তোমার থাকা উচিত। তোমাদের কারোরই আর এখানে থাকা চলবে না। আমার সঙ্গে তোমাদের দুজনকে কাল এখান থেকে যেতে হবে। গোজগাছ যা করবার করে নাও। তা হয় না পরাশরদা? কেন হয় না? সব কিছু একটা সীমা থাকা উচিত সমী। এরকম একটা বিপদের জায়গায় জেদ করে তোমার থাকার কোনো মানে হয় না। এখানে এমন কিছু রাজত্ব তুমি পেয়ে বসোনি যা ছেড়ে গেলে তোমার সর্বনাশ হবে। রাজত্ব হলেও তা ছেড়ে যেতে পারতাম হয়তো, কিন্তু ভয় দেখিয়ে কেউ আমায় এ জায়গা ছাড়াবে তা আমি সহ্য করতে পারবো না। ভয়? ভয় আবার কে দেখাচ্ছে তোমাকে? কে দেখাচ্ছে জানি না, কিন্তু গত 2 মাস ধরে এমন কিছু সব অদ্ভুত ব্যাপার এই জাঙাল বাড়িতে ঘটছে, যার একমাত্র উদ্দেশ্য আমাদের ভয় দেখিয়ে এখান থেকে তাড়ানো বলে আমি মনে করি। একজন প্রৌঢ় দুর্বল পুরুষ আর 2টি আমাদের মতো অল্প বয়সী মেয়ে যাতে আতঙ্কে দিশাহারা হয় এমন কোনো কৌশলই বাকি নেই। ভয়ে আমার মজুর মুনিশ চাকররা বেশিরভাগ কাজে আসা বন্ধ করেছে।
তবু আমরা হার মানিনি বলে শেষ পর্যন্ত পিসেমশাইকে লোপাট করে নিয়ে গেছে। কিন্তু তাতেই আমি সব ছেড়ে পালাবো যদি কেউ ভেবে থাকে তার ভুল আমি ভাঙবো। এ রহস্যের একেবারে মূল না খুঁড়ে বার করে আমি যাব না। তাছাড়া পিসেমশাইয়ের কি হয়েছে না জেনে শুধু নিজেকে নিরাপদ করতে তুমি কি আমায় যেতে বলো? তা যেতে তোমাকে বলি না। এই রহস্যের মীমাংসা না করে আমি এখান থেকে যাব না ঠিক করলাম। এখন তোমার মুখে গোড়া থেকে যা যা হয়েছে তা শুনতে চাই। শর্মিলা যা বলল তা অত্যন্ত ভয়ঙ্কর। ব্যাপারটা শুরু হয়ও অদ্ভুতভাবে। মাস দুই আগে এক গভীর রাত্রে তারা কাতর আর্তনাদের মতো এক অমানসিক চিৎকার শুনতে পায়। শর্মিলা ও বিনতা ভেতরের একটি ঘরে শোয়, পিসেমশাই শুতেন বাইরের ঘরে। সেদিন রাত্রে পিসেমশাই দরজা ধাক্কা দিয়ে তাদের জাগান। বাইরের ঘরে একটি লণ্ঠন সারা রাত বলতে নামিয়ে জ্বলতে থাকে। দরজা খোলবার পর সেটি হাতে ধরে যেন কাঁপতে কাঁপতেই তাদের ঘরে ঢোকেন তিনি। বৃদ্ধ হলেও তিনি যথেষ্ট সাহসী, কিন্তু তার মুখ যেন ভয়ে সিটিয়ে উঠেছে তখন। ব্যস্ত হয়ে শর্মিলা জিজ্ঞাসা করে যে কি হয়েছে পিসেমশাই। পিসেমশাই প্রথমটা কিছু বলতে পারেন না, তারপর অস্পষ্ট জড়িত স্বরে বলে যে শুনতে পাচ্ছ। শুনতে তারাও তখন পেয়েছে। বাইরে ঠিক ইদারার কাছে কেউ যেন কাউকে গলা টিপে হত্যা করছে এমন একটা আর্তনাদ দু একবার শিউরে উঠেই থেমে যায়। ভোর হতেই ব্যাপারটার খোঁজ নেওয়া হলো। বাইরে ইদারার কাছে বা অন্য কোথাও গতরাত্রের ঘটনার কোনো চিহ্নই কিন্তু দেখা গেল না। শুধু বাইরের তাঁত ঘরে পাহাড় হিসাবে যে দুজন লোক থাকে তাদের কারোরই পাত্তা নেই। সেই দিনই তারা একটি জোরালো টর্চ জোগাড় করল এবং দুজন পাহারাওয়ালাকেও বহাল করা হলো। আবার সেই অমানসিক আর্তনাদ মাঝরাত্রে শোনা যায়। এবার কিন্তু ইদারার কাছ থেকে নয়, বাড়ির যে অংশটি ভগ্নস্তূপ ঠিক সেই দিক থেকে যেন। সবাই মিলে টর্চ নিয়ে বেরিয়ে পড়ে অংশটা পরীক্ষা করার জন্য, কিন্তু কোনো হদিশই পাওয়া যায় না এই রহস্যের। এরপর থেকে উপদ্রব আরও বাড়তে থাকে। এবার আর শুধু ভয় দেখানো অমানসিক চিৎকার নয়, তার সঙ্গে আরও অদ্ভুত অবিশ্বাস্য নানা ঘটনা। ইদারার চারিধারে রক্তমাখা কয়েকটা পায়ের ছাপ দেখা যায়। যে দুজন পাহারাদার এতদিন পর্যন্ত টিকে ছিল তারাও সেই দিন থেকেই হাওয়া। গোয়ালে, বাগানে ও তাঁত করে যারা কাজ করে বিকেল হতে না হতেই তারা কাজ ছেড়ে পালাবার জন্য ব্যস্ত। সারা গ্রামে রটে গেছে অপদেবতার কথা। এরই মধ্যে একদিন রাত্রে ধ্বংসস্তূপের পেছনে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। সকালবেলা খোঁজ করে দেখা যায় একরাশ খড় জোগাড় করে কে বা কারা যেন সেখানে আগুন ধরিয়ে দিয়েছিল। কিন্তু গায়ের লোকেদের এসব কথা বিশ্বাস করানো যায় না। চৌধুরী মশাই এসব শুনে অবশ্য নিজে থেকেই সাহায্যের জন্য এগিয়ে আসেন। তার বন্দুক আছে, কিন্তু শর্মিলাই তাতে আপত্তি জানায়। এই পর্যন্ত শুনে পরাশর ও আমি সত্যি একটু অবাক হই। পরাশর আমার প্রশ্নটাই তোলে, চৌধুরী মশাকে পাহারা দিতে দিলে না কেন? তার বাড়িতে গিয়ে কদিন থাকলেই বা ক্ষতি কি ছিল? শর্মিলা কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে, কিন্তু বিনতার মুখে এখন একটু হাসির আভা দেখা যায়। পরাশর জিজ্ঞাসা করে, এটা হাসির কি আছে তাই তো বুঝতে পারছি না। হাসছি মানে চৌধুরী মশাইয়ের অবস্থাটা ভেবে। ভদ্রলোক কত চেষ্টাই করেন আমাদের সাহায্য করার, কিন্তু সমীহকে পাত্তাই দেয় না। কেন? চৌধুরী মশাই কি লোক ভালো নন? আমার তো ভালো লোক বলেই মনে হয়। সমীর জন্যে উনি তো জান দিতে প্রস্তুত। তুই থাম তো। সমীর উপরেও দুর্বলতা আছে নাকি? ওরা তো বয়স্ক লোক, ওর মেয়েরাই তো তোমাদের বয়সে শুনলাম। উনি বিয়েই করেননি, ওর বয়সে এমন কিছু হয়নি। বাপ মা মরা ভাইজিদের মানুষ করেছেন বলে তাদেরই মেয়ে বলেন। আচ্ছা, খুব ওকালতি হয়েছে। অত যদি পছন্দ তো নিজেই স্বয়ংবরা হও না। এখন আসল কথা বলবো না এইসব বাজে হাসি মস্করা চলবে? না না, আসল কথাই শুনি। আসল কথা তারপর আর বেশি কিছু নেই। চৌধুরী মশাই তার বাড়িতে গিয়ে থাকবার জন্য যেদিন ভাইজিদের নিয়ে এসে অনুরোধ করে যান, তারপরে তিনি বিকেলবেলা বক্সিবাবু আসেন স্টেশন থেকে আমাদের খোঁজ নিতে। আগেই শুনেছ, তার সঙ্গে এখানে আসবার কিছুদিন পর থেকেই আলাপ হয়েছে। প্রথমে তিনি চৌধুরী মশাইয়ের সঙ্গে এসেছিলেন, তারপর অনেকবার নিজে থেকে এসে আলাপ করে এ জায়গার প্রাচীন ইতিহাসের গল্প করে গিয়েছেন। আমরা সেকালের কোনো কিছু নিদর্শন যদি পাই তা তাকে দেখানোর অনুরোধ করছেন বারবার। নতুন করে সবজি বাগানের মাটিটা চষবার সময় পুরনো ভাঙা একটা তামার টুকরো পাওয়া যায়, তাতে কয়েকটা অক্ষর যেন খোদাই করা। সে টুকরোটা পেয়ে বক্সিবাবু দারুণ উৎসাহিত হয়ে ওঠেন। এই খোদাই করা তামার টুকরো কোনো সেকালের মন্দিরের জন্য জমির দানপত্রের তাম্রশাসনের অংশ বলে তার বিশ্বাস। তিনি আমাদের এই জায়গার ওপর ভালো করে নজর রাখতে বলেন। হয়তো অত্যন্ত দামে কিছু এখানে আমরা পেতে পারি সে আশ্বাসও দেন।
তেমন কিছু অবশ্য পাইনি এ পর্যন্ত। শুধু একদিন গোয়াল ঘরটা বাড়াবার সময় মাটি খুঁড়তে গিয়ে আমাদের মুনিশ গোটা পুরনো মুদ্রা গোছের পায়। সেগুলো বক্সিবাবুকে দেখাবার জন্য নিয়ে গিয়েছিলাম। তারপরই কিছুদিন বাদে উনি অবশ্য জানান যে সেগুলো সত্যিকার মুদ্রা নয়। সেদিন আমাদের এখনকার বিপদের কথা চৌধুরী মশাইয়ের মুখে শুনেই তিনি খোঁজ নিতে এসেছিলেন। ব্যাপারটার মানে তিনিও কিছু বুঝতে পারেননি। সন্ধ্যা হতে পিসে মশাইয়ের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে করতে তিনি পাথুরে পোলের রাস্তায় স্টেশনে ফিরে যান। পিসে মশাই তাকে পাথুরে পোলের কাজ পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন, তার মনে আছে। পিসে মশাই কিন্তু সেই সন্ধ্যা থেকেই নিরুদ্দেশ। সন্ধে পার হয়ে রাত হতেই আমরা উদ্বিগ্ন হয়ে উঠেছি। পিসে মশাই ভীতু আগে ছিলেন না, কিন্তু এইসব উপদ্রবের পর থেকে সন্ধ্যের পর তিনি আর বাড়ির বাইরে পর্যন্ত বার হন না। তার এত রাত পর্যন্ত না ফেরার কোনো কারণ না পেয়ে আমরা ক্রমশই অস্থির হয়ে উঠেছি। সেদিন নতুন বহাল করা পাহারাদারটাও বাড়ি থেকে দুপুরে একবার ঘুরে আসার নাম করে বেরিয়ে আর ফিরে আসেনি। তা সত্ত্বেও রাত যখন 10টা তখন আর ঘরে বসে থাকতে পারিনি। টর্চ নিয়ে আর বিনিকে সঙ্গে করে বাইরে খুঁজতে বেরিয়েছি। পাথুরে গোল পর্যন্ত তো দেখেই এসেছি, পেছন দিকের পোড়োগড়টাও এদিক ওদিক খুঁজেছি। তারপর গিয়েছি পশ্চিম দিকে গঙ্গার চর পর্যন্ত প্রায়। বিনির অবস্থা তো বুঝতেই পারছো। আমারও সমস্ত শরীর যেন ভয়ে অবশ, তবু মরিয়া হয়ে মনের জোরে কোনো মতে নিজেকে খাড়া রেখেছি। চিৎকার করে ডেকে আর এত ঘুরে ঘুরেও পিসেমশাইয়ের কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে ফিরে এসেছি আবার বাড়িতে। সেইখানেই বুকের ভেতরটা যেন হিম হয়ে গেছে আতঙ্কে। যাওয়ার সময় দরজায় নিজে হাতে তালা দিয়ে গিয়েছিলাম, সে তালা খোলা। ঘরের মধ্যে ঢুকে টর্চের আলোয় সেই রক্তমাখা পায়ের দাগ দেখে বিনি চিৎকার করে উঠেছে। আমারও তখন সমস্ত শরীর অসাড় হয়ে টলে পড়বার অবস্থা। পায়ের ছাপটা কি ধরনের? বেশ বড় জোয়ান লোকের পায়ের ছাপ? ভেতরের দিকে যাওয়ার না বাইরের দিকে বেরোবার? ছাপটা বড় জোয়ান পুরুষের নয়, ইদারার কাছে যেমন দেখা গেছিল তেমনই যেন কোনো ছোট মেয়ের পায়ের। জমাট বাঁধা কি? রক্ত কিছুক্ষণ পড়ে থাকলে যেমন হয়? হ্যাঁ, জমাট বাঁধাই, কিন্তু রক্ত কি না তা আমার সন্দেহ হয়েছে। আমার তো লালচে গাঢ় কোনো রং বলেই মনে হয়েছিল, তাইতেই মনে যেন একটু সাহস পেয়েছিলাম। কিন্তু সে সাহসের আর দাম কি? রক্তের বদলে রঙই যদি হয়, তাহলেও কেউ এই জাঙ্গাল বাড়িতে লুকিয়ে থেকে এসব করছে এই বিষয়ে তো সন্দেহ নেই। কে সে হতে পারে সেইটাই তো গভীর রহস্য। আচ্ছা, পিসে মশাইকে খুঁজে না পেয়ে ফিরে এসে দরজার তালাটা ভাঙা না খোলা দেখেছিলে? না, ভাঙা নয়, খোলাই দেখেছিলাম। তাই দেখে তো প্রথমে একটু আশা হয়েছিল যে পিসেমশাই হয়তো ফিরে এসেছেন। তারপর ঘরে ঢুকতেই মেঝের ওপর ওই পায়ের দাগ দেখে আমারও প্রায় হার্ট ফেলের অবস্থা। সমীকে চিৎকার করে জড়িয়ে ধরে কয়েক সেকেন্ড বোধহয় বেহুশি হয়ে গিয়েছিলাম। এখন কিন্তু আপনাকে দেখে ততটা ভীতু বলে মনে হচ্ছে না। একবার এদিকে একবার নানা জানলায় কিসে যেন অনেকক্ষণ আঁচড়েছে। আমি তা অগ্রাহ্য করে শুয়ে থেকেছি। তারপর আবার সেই গলা টিপে ধরা আর্তনাদ শোনা গেছে একেবারে যেন বাড়ির ঠিক বাইরে। সেই সঙ্গে শাবল বা ওইরম কিছু নিয়ে দেওয়ালে ঘা মারবার শব্দ। বিনিকে না জানিয়ে তখন আমি উঠে পড়ে একবার যেখানে শব্দ হচ্ছিল সেই দেওয়ালের কাছে গিয়ে দাঁড়িয়েছি। শব্দটা সেদিকে থেমে গিয়ে আরেক দিকে শুরু হয়েছে। এবার আমি তা গ্রাহ্য না করে মনটাকে শক্ত করে বিছানায় এসে রাতটা কাটিয়েছি। ভোর হতে না হতেই দরজা খুলে বাইরে বেরিয়েছি বিনিকে নিয়ে। দেখি আমাদের দারোয়ান হিসেবে যাকে রেখেছিলাম সে লোকটা ফিরে এসেছে। বাড়িতে বাচ্চার অসুখের জন্য রাত্রে আসতে পারেনি বলে সে কৈফিয়ত দিয়েছে। তাই মেনে নিয়ে তাকে ইচ্ছে করে কিছু জানায়নি। কিন্তু অবাক হয়েছি, বেলা একটু বাড়তে না বাড়তেই চৌধুরী মশাই তার গাড়িতে বক্সিবাবুকে নিয়ে এসে পড়ায়। তারা এসে ব্যস্ত হয়ে পিসে মশাইয়ের খোঁজ করছেন। খবরটা এবার তাদের জানাতে হয়েছে। হঠাৎ দুজনে একসঙ্গে পিসে মশাইয়ের খোঁজে আসার কারণটা জিজ্ঞেসে করেছি সেই সঙ্গে। তাতে তারা যা বলেছেন তা শুনে একেবারে বিমূঢ় হয়ে গেছি। পিসে মশাই নাকি আগের দিন সন্ধ্যার সময় বক্সিবাবুকে পোল পর্যন্ত এগিয়ে দেওয়ার সময় তাকে বিশেষ করে পরের দিন সকালে চৌধুরী মশাইয়ের বাড়িতে সকাল 8টার মধ্যে উপস্থিত থাকতে বলেছিলেন। চৌধুরী মশাই ও বক্সিবাবুকে অত্যন্ত দরকারি কি একটা গোপনীয় কথা তার নাকি না জানালে নয়। চৌধুরী মশাই ও বক্সিবাবু 8টা থেকে 10টা পর্যন্ত অপেক্ষা করেছেন। পিসে মশাই তখনও গিয়ে না পৌঁছনোতে একটু চিন্তিত হয়ে খোঁজ নিতে এসেছেন। তারপর কারণ পিসে মশাই বক্সিবাবুকে যেরকম ব্যাকুলভাবে গোপন কথাটা জানবার আগ্রহ দেখিয়েছিলেন, তাতে তার সঙ্গে সময় মতো গিয়ে দেখা না করাটা বেশ অস্বাভাবিক।
পিসে মশাইকে সেই সন্ধ্যার পর থেকেই পাওয়া যাচ্ছে না শুনে এই কয়দিনের সমস্ত ব্যাপারটা পুলিশকে জানানো উচিত বলে বক্সিবাবু ও চৌধুরী মশাই দুজনেই মত প্রকাশ করেছেন। চৌধুরী মশাই জেদে তার গাড়িতেই থানায় গিয়েছি। তারপর দারোগাবাবু সব শুনে দুজন পুলিশ নিয়ে একেবারে সরেজমিনে তদন্ত করতে এসেছেন। কিনারা কিছু অবশ্য করতে পারেননি। আমাদের মতো দুজন অল্প বয়সের মেয়ের এরকম নির্জন বাড়িতে থাকা উচিত নয় বলে উপদেশ দিয়ে সমস্ত ব্যাপারটা যেন আমাদের ভীত মনের কল্পনা, এরকমই একটা ইঙ্গিত দিয়ে গেছেন। পিসে মশার অন্তর্ধান হওয়াটা তার কল্পনা নয়, সে বিষয়ে দারোগাবাবুর ধারণা কি? দারোগাবাবুর নাকি ধারণা পিসে মশাই আমাদের সঙ্গে ঝগড়া করে রাগে বাড়ি ছেড়ে চলে গেছেন। ঝগড়াকে কিছু হয়েছিল কখনো? ঝগড়া নয়, তবে একটু মতান্তর ইদানিং দু একবার হয়েছে অবশ্য। এইসব আজগুবি উপদ্রবে পিসেমশাই শেষ দিকটায় বেশ একটু বিচলিত হয়ে উঠেছিলেন। সত্যি তার ভেতরকার কুসংস্কার একটু বোধহয় চাড়া দিয়ে উঠেছিল। তার কেমন ধারণা হয়েছিল এতকালের পুরনো পোড়ো ভিটে আবার চাষাবাদ আর খোঁড়াখুড়ি করে আমরা এখানকার কোনো বাস্তু দেবতার কোপে পড়েছি। আমাদের জন্য উনি ভয় পেয়েছিলেন। আচ্ছা, যেদিন সন্ধ্যায় তিনি নিরুদ্দেশ হন সেদিনই বক্সিবাবুকে পাথুরে পোল পর্যন্ত পৌঁছে দেওয়ার সময় পরের দিন চৌধুরী মশাইয়ের বাড়িতে দেখা করতে অনুরোধ করা ছাড়া আর কি কিছু তিনি বলেছিলেন? বক্সিবাবুর কাছে সে বিষয়ে কিছু শুনেছ? হ্যাঁ, শুনেছি। পিসে মশাই প্রথমে নাকি বক্সিবাবু আর চৌধুরী মশাইকেই দোষ দিয়েছেন এই জায়গায় প্রত্নতত্ত্ব নিয়ে আমাদের খেপাবার জন্য। গ্রামলক্ষ্মী নয়, আসলে এখানকার সেকালের কোনো দামি জিনিস খুঁড়ে পাওয়ার লোভেই আমরা এখানে জেদ করে আছি, আর তাইতে কোনো অপদেবতার কোপে পড়েছি বলে তার ধারণার কথা বক্সিবাবুকে জানিয়েছেন পিসে মশাই। আমাদের মিথ্যে আশাকে প্রশ্রয় না দিয়ে সত্যি কথা বলে এ অভিশাপের জায়গা ছাড়বার চেষ্টা করতেই অনুরোধ করেছেন তাকে। কি বলেছেন তাতে বক্সিবাবু? তিনি আর কি বলবেন? পিসে মশাইয়ের অদ্ভুত ধারণার কথা তার তো অজানা নয়। তবে অপদেবতার কোপ বা যাই হোক, এসব অদ্ভুত ব্যাপার যখন ঘটছে তখন আমাদের মতো মেয়েদের এখানে না থাকাই ভালো, এই মতই প্রকাশ করেছেন। এ পর্যন্ত কিছু তেমন পেয়েছো কি? ওই তো বললাম, একটা খোদাই করা তাম্রশাসনের টুকরো আর কটা মুদ্রা গোছের। তবে এখানে কুষাণ আর গুপ্তযুগের মুদ্রা তো বটেই, এমনকি অঢেল সোনাদানা পাওয়া আশ্চর্য নয়। বক্সিবাবু একবার স্বীকার করেছেন তাম্রশাসনের ভাঙা টুকরোতে তারই নাকি ইঙ্গিত আছে। লোভ, সমস্ত রহস্যের মূল হলো লোভ। চৌধুরী মশাই তোমাদের তার বাড়িতে নিয়ে যাওয়ার অনুরোধ করতে আসেন কবে? সেই দিনই। তোমরা রাজি না হওয়াতে একটু দুঃখিত হয়েছিল, তাই না? একটু নয়, খুব। আমি কাছে না থাকলে বোধহয় কেঁদে কোকিয়ে সাদাসাদি করতেন। তিনি নাকি তোমাদের এক গৈমিতে নিরুপায় হয়ে দিনে রাতে একজন করে পাহারাদারের ব্যবস্থা করেছেন। মিথ্যে কথা, পাহারাদার নয়, বোধহয় চর লাগিয়ে রেখেছেন আমাদের ওপর নজর রাখবার আর নিজের কোনো মতলব হাসিলের জন্য। আমি আজই তার প্রমাণ পেয়েছি। কি প্রমাণ? প্রমাণ প্রথমত ওদিকে পোড়োমহলের এক জায়গায় লুকোনো একটা টর্চ, একটা মাপবার হুইল ফিতে আর একটা ছোট গ্রামোফোনের চোঙার মতো জিনিস। পাহারা দিতে এসব জিনিসের নিশ্চয়ই দরকার হয় না। তাছাড়া ওর পাহারাদার গ্রাম থেকে আসা যাওয়া না করে ডিঙিতে গঙ্গা পার হয়ে যাতায়াত করে কেন? পাহারাদারের নামে ওর চর একজন নয়, অন্তত 2-3 জন গত কয়েক রাত এখানে এসেছে। আজ ভোরবেলা উঠে পিসেমশাইয়ের হঠাৎ নিরুদ্দেশ হওয়ার রহস্যের অন্য কোনো দিকের হদিশ পাওয়া যায় কিনা দেখতে আমি পশ্চিম দিকের গঙ্গার দিকটায় একলা গেছিলাম। এখন গরমের দিনে এদিকটায় চড়া পড়ে গঙ্গা অনেক দূর সরে গেছে। সে চড়ার মাটি কিছু দূর পর্যন্ত শক্ত, তারপর নরম কাদা। সেই নরম কাদার চরের কাছাকাছি গিয়ে তার উপর কয়েকটা পায়ের ছাপ দেখে আমি অবাক হয়ে যাই। এদিকটা নদীর পার এমন নির্জন যে ভুলেও কেউ কখনো আসে না। এখানে এতগুলো পায়ের দাগ তাহলে কোত্থেকে পড়লো? পায়ের দাগগুলো যে সদ্য আগে রাত্রেই পড়েছে তার প্রমাণও পাই। শক্ত পাড়ে জুতো খুলে রেখে আমি সেই পায়ের দাগ একেবারে গঙ্গার জলের ধারা যেখানে বইছে সেখান পর্যন্ত চলে যায়। তারপর সেখানে নরম বেলে কাদায় একটা ডিঙ্গি যে তুলে রেখে আবার ঠেলে জলে ভাসানো হয়েছে তার স্পষ্ট চিহ্ন পড়ে রয়েছে। গঙ্গার ধার থেকে ফিরে এসে খুব ভালো করে লক্ষ্য করে বুঝতে পারি পায়ের দাগও ক্রমশ শক্ত জমিতে অস্পষ্ট হয়ে এলেও ভাঙা গড়বাড়িটার দিকে গেছে। গড়বাড়িটার ভেতর ঢোকবার পর পায়ের দাগ না পেলেও এখানে সেখানে গঙ্গার কাদার ছিটে লেগে থাকতে দেখে কোন দিকে লোকগুলো গেছে সেটা আন্দাজ করতে পেরেছি খানিকটা। সেই কাদার ছিটে ধরে এদিক ওদিকে একটু খোঁজ করতেই লুকোনো ওই জিনিসগুলো একটা ভাঙা কলসির মধ্যে দেখতে পায়। চৌধুরী মশাইয়ের পাহারা দেওয়ার ব্যবস্থা করার মানে বুঝতে পারছো এবার? কিন্তু এসব চৌধুরী মশাইয়ের কাজ ভাবছো কেন?
প্রথমে একটু অস্পষ্ট সন্দেহই আমার ছিল, কিন্তু ওর লোক পাহারায় আছে শুনবার পর নিশ্চিত বুঝতে পারছি এসবের পেছনে উনি আছেন। জিনিসপত্রগুলো যেমন ছিল তেমনই রেখে দিয়েছো না নাড়াচাড়া করেছো? আমি কি অত আহাম্মক? ঠিক যেমনই ছিল তেমনই আছে। তাহলে 2-4 দিনের মধ্যে এই রহস্যের মীমাংসা হয়তো হতে পারে। সেই রাত্রে পিসেমশাইয়ের ঘরেই আমার ও পরাশয়ের শোয়ার ব্যবস্থা করা হলো। শুয়ে শুয়ে আমি আকাশ পাতাল অনেক ভাবতে লাগলাম। যে প্রশ্নটা সবথেকে আমাকে বেশি খোঁচা দিচ্ছিল সেটা পরাশরের মনে উঠেছে কিনা সেটা জানতে চাইলাম। বললাম, বৃত্তান্ত যা শুনলাম আর শর্মিলা দেবী যা বললেন তাতে মনে হয় ভয় দেখিয়ে ওদেরকেও এ জায়গাটা ছাড়াতে চাইছে, এরকমই তো ধারণা হয়, কি বলো? পরাশরের কাছ থেকে কোনো সাড়া পেলাম না। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলাম। সে ঘুমে জড়ানো গলায় বলল, কি তোমার কি মনে হয় তাই জিজ্ঞাসা করছি। কেউ ওদের ভয় দেখিয়ে জাঙাল বাড়ি থেকে ছাড়াতে চাইছে, এই কি তোমার মত? কিন্তু শর্মিলা দেবীরা গ্রামলোককে সমবায় শুরু করবার বেশ কিছুকাল আগে থেকেই তো পিসেমশাইরা এখানে রয়েছেন। তাকেও তার আবার কোনো উপদ্রব হয়েছিল কিনা শর্মিলার কথায় কিন্তু জানা গেল না। কি বলছি শুনতে পাচ্ছ পরাশর? হ্যাঁ। ধরো যদি কোনো উপদ্রব হয়েও থাকে তাহলে হঠাৎ কিছুদিন আগে থেকে শুরু হওয়ার কারণটা কি? প্রশ্নটা বৃথাই করলাম। ও এখন ঘুমে অসাড়। শেষ রাতে বোধহয় শেয়ালের ডাকেই ঘুমটা ভেঙে গেল। একটা হেরিকেন লণ্ঠনের পোলতে নামিয়ে মিটমিট করে ঘরের একটা কোণায় রাখা ছিল। তারই আলোয় পরাশরের বিছানার দিকে চেয়ে অবাক হলাম, সে বিছানায় নেই। ঘর থেকে বাইরে যাওয়ার দরজাটা ভেজানো দেখেই এবারে বুঝতে পারলাম সে বাইরে গিয়েছে। কিন্তু এখনও রাতের অন্ধকার কাটেনি। এই সময় কি আমাকে একটু জাগিয়ে যাওয়া কি তার উচিত ছিল না? টর্চটা নেওয়ার সময় তো আমার বিছানা তাকে হাতড়াতে হয়েছে, তবু আমাকে সে ডাকলো না কেন? পরাশরের জন্য ভাবনা যেমন হচ্ছিল তেমনই ওর উপর রাগও হচ্ছিল। এই অবস্থায় আর ঘুমানো যায় না। জামা কাপড় পরে বের হতে যাচ্ছি, এমন সময় শর্মিলার গলা শুনতে পেলাম। ঘুম ভেঙেছে পরাশরদা? দরজাটা খুললাম। শর্মিলা ও বিনতা সাজ পোশাকে দাঁড়িয়ে রয়েছে সেখানে। দরজা খুলতেই ভেতরে এসে শর্মিলা জিজ্ঞাসা করল, কই পরাশরদা কোথায়? পরাশরের অন্তর্ধান বৃত্তান্ত এবার বললাম। রাত দুপুরে বেরুবার কি দরকার ছিল? চলুন দেখি। জাঙাল বাড়ির পেছনের পূব দিকে বেশ বিস্তৃত খানিকটা পাথুরে বাজা মাঠ। আপনারা কোথায় যাবেন ঠিক করেছিলেন না? হ্যাঁ, সুমি কাল রাত্রেই ঠিক করেছিল আজ সকালে উঠেই স্টেশনে যাবে। স্টেশনে? আজ এত সকালে স্টেশনে কেন? অন্য কোথাও যাওয়ার জন্য নিশ্চয়ই নয়। স্টেশনেই যাচ্ছিলাম বক্সিবাবুর কাছে কয়েকটা কথা আলোচনা করে জানবার জন্যে। ভাবছেন আজই এত সকালে বক্সিবাবুর সঙ্গে আলোচনা করবার এত তাড়া কেন? তারার কারণ আছে। যা জানতে চাই তার দেরি হয়ে গেলে বক্সিবাবু তা ভুলে যেতে পারেন বলে সন্দেহ আছে আমার। এখনই হয়তো বেশি দেরি হয়ে গেছে। কি এমন দরকারি কথা আজ না জিজ্ঞাসা করলেই বক্সিবাবু ভুলে যাবেন? আমি তো বুঝতেই পারছি না। তাই যদি হয় তাহলে বক্সিবাবুর সঙ্গে আগেও তো কতবার দেখা হয়েছে, তখন সে কথা জিজ্ঞাসা করা যেত না? না, যেত না, কারণ জিজ্ঞাসা করবার কথাগুলো আগে মাথাতেই আসেনি। কালই রাত্রে ভাবতে ভাবতে প্রশ্নগুলো হঠাৎ জরুরি মনে হলো। আজ সকালে উঠেই বক্সিবাবুর কাছে তাই যাব ঠিক করেছিলাম। ইচ্ছে ছিল পরাশরদার সঙ্গে একটু আলোচনা করে নেব, কিন্তু তিনি তো রাত থেকেই উধাও। এখন পরাশরদা না ফেরা পর্যন্ত যেতেও পারছি না, আর পরাশরদা ফিরতে ফিরতে কত বেলা হবে কে জানে। কিন্তু গড়মহলের ধ্বংসস্তূপ দেখবার জন্য শেষ রাত্রে একা যাওয়ার তো কোনো দরকার ছিল না। আজ দিনের বেলায় আলোয় আলোতে অনায়াসে যেতে পারত। কাল রাত্রে কোনো উপদ্রব হয়েছে বলে তো টের পাইনি, বাইরেও কোনো চিহ্ন টিহ্ন দেখছি না। সুতরাং হঠাৎ শেষ রাত্রে তার বার হয়ে যাওয়ার কোনো মানেই বুঝতে পারছি না। আচ্ছা, কাল যেখানে তুমি চরের ওপর নৌকোর দাগ দেখেছিলে, পরাশরবাবু সেদিকে যেতে পারেন না? সেদিকে? বেশ, সেদিকটা একবার দেখে আসি তাহলে। তারপরে প্রকাণ্ড পলিপড়া চর। সেদিকে কিন্তু বেশি দূর আমাদের যেতে হলো না। হঠাৎ দূর থেকে একটা চিৎকার শুনে আমাদের থমকে দাঁড়াতে হলো। চিৎকারটা কোন দিক থেকে এবং কার যখন বুঝলাম, সত্যিই তখন একেবারে হতভম্ব আমরা। তাকে দেখে যতটা না অবাক হলাম, তার থেকেও বেশি অবাক হলাম তার হাতের বস্তুটি দেখে। তার হাতে সুতো দিয়ে ঝোলানো বড় বড় দুটো শোল মাছ। কিরকম তাগড়া পুরুষটু শোল দেখেছো? পাঠার মাংসকে হার মানায়। মেয়েদের কলগ্রহ না হয়ে নিজেদের খাওয়ার ব্যবস্থা নিজেরাই মিটিয়ে ফেলেছি। তুমি কি এই মাছ ধরতে শেষ রাত্রে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলে কিছু না জানিয়ে?
আর এই দিকে আমরা ভেবে সারা মিছিমিছি তোমায় খুঁজে হয়রান হচ্ছি। হো, তোমরা আমাকে খুঁজতে রেখে যাচ্ছিলে নাকি? আমায় খোঁজবার কি দরকার ছিল? সত্যিই দরকার কিছু ছিল না। অজানা নতুন জায়গায় রাত 4টের সময় ঘুটঘুটে অন্ধকারে কেউ যদি ঘর ছেড়ে চুপি চুপি বেরিয়ে যায়, তাহলে ধরে নেওয়াই উচিত যে তাগড়া আর পুরুষটু দুটো শোল মাছ ধরতেই গেছে। এখন শোল মাছ দুটো পেলে কোথায় শুনি? যেখানে ইচ্ছে করলে রোজ পাওয়া যায়। যেখানে রোজ পাওয়া যায়? এখানে কোথায় কি পাওয়া যায় তুমি সেটা জানলে কি করে? তুমি তো কাল দুপুরে আমার সঙ্গেই এসেছো। হ্যাঁ, তা এসেছি বটে, তাই তো একটু বেশি হাঙ্গামা পোয়াতে হলো। অথচ এই মাছ না পেলে সমস্ত ধাঁধাটাই মীমাংসায় একটা বড় ফাঁক থেকে যায়। এই মাছ পেয়েই তো একটা মস্ত গোলমেলে ব্যাপারে মানে পেলাম। খানিকক্ষণ আগে গোবর্ধন জাঙালের রাস্তা দিয়েই এসেছে। কই, সে তো তোমায় দেখেনি। না, সে দেখবে কি করে? তোমাদের লোকজন তো মাত্র এখন দুটি, ওই গোবর্ধন আর কি যেন নাম কাল শুনলাম, রঘু। এদেরকে এবার রাখা কিন্তু মুশকিল হবে। আমার তো মনে হচ্ছে ওরা আজকে সকালেই না হাওয়া হয়। কি বলছো তুমি? সাত করে কি কুগাইছে অমন? ওরা না যদি যায় খুব ভালো, কিন্তু পড়া সরকারের কথাটা শেষ করতে হলো না। আলাপ করতে করতে আমরা জাঙাল বাড়ির পশ্চিমে পৌঁছে গেছি। তখন আমাদের সামনে থেকে বড় ইদারা থেকে গোবর্ধন লাটা দেওয়া বালতিতে জল তোলবার ব্যবস্থা করছে, তাও আমাদের চোখে পড়েছে। হঠাৎ গোবর্ধনের অমানসিক চিৎকারে আমাদের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পরাশর তখন মাছ দুটোকে মাটিতে ফেলে দিয়েছে ছুট। পরাশর বালতিটা তার হাত থেকে নিয়ে তার উপর ঝুঁকে পড়ল। আমরাও সেই জল ভরার বালতিটা দেখলাম। জল নয়, তার সঙ্গে বালতিতে গাঢ় কে যেন রং গুলে দিয়েছে। কিন্তু এটা কি রং না রক্ত? রক্ত কোথায়? এ তো রং। গাঢ় লাল রং কি ইদারায় গুলে ফেলেছে? না সমী, রং নয়। আজ ইদারায় যা ফেলা হয়েছে তা সত্যি রক্ত। বালতির গাটা দেখো, দেখো কোর কিনারাটা, কিছু রক্ত সেখানে জমাট বেঁধে লেগে আছে। রক্ত? সত্যি রক্ত? বিনতাও যেন শিউরে উঠল। এখানকার লোকজন আজই হয়তো থাকবে না যখন বলেছিলে, তখন কি এইরকম কিছু একটার আভাস পেয়েছিলে তুমি? আভাস? না, আভাস কেন, প্রমাণটাই পেয়েছিলাম তখন। এবারে শয়তানিটা বেশ সাংঘাতিক গোছের। না, কিছুতেই না। আগেই তো বলেছি, ভয় দেখিয়ে আমাদের তারবার আনন্দ কাউকে কিছুতেই দেব না। ইদারার জল নষ্ট হয়ে থাকে তো এখান থেকে 1 মাইল হেঁটে গিয়ে নদীতে স্নান করে আসব। এখন জানতে চাই তুমি এই বিপদের মধ্যে আমাদের সঙ্গে থাকতে রাজি আছো কিনা। জলধর বাবুকে অবশ্য আমাদের জন্য এইসব বিশ্রী ব্যাপারের মধ্যে নিজেকে না জড়াতেই আমি অনুরোধ করব। আপনার সে অনুরোধ আমি রাখতে পারবো না শর্মিলা দেবী। পরাশর থাকতে রাজি হোক আর নাই হোক, এই রহস্যের শেষ না দেখা পর্যন্ত আমি আপনাদের সঙ্গেই আছি, জানবেন। এই তো পুরুষের মতো কথা, বন্ধুর মতো কথা। তোমার কাছে আজ আমি কতখানি ঋণী হলাম জলধর তা বলতে পারি না। এসব উচ্ছ্বাসের কোনো দরকার নেই পরাশর। এখন ভেবেচিন্তে আমাদের অগ্রসর হতে হবে। কি আমাদের এখন করা দরকার এক্ষুনি ঠিক করে ফেলতে হবে আমাদের। প্রথম গোবর্ধনকে কি জন্য খুঁজছিলে? খুঁজছিলাম আমাদের রাজাবাবুকে একটু খবর দেওয়ার জন্য। সবার আগে তাকে খবর দেওয়ার কথা মনে হলো কেন? তিনি এলেই সব সমস্যা মিটে যাবে? না, তা নয়, এমনিই তোমাদের হিতৈষী হিসেবে তিনি ব্যাপারটা এসে দেখে কি বলেন জানতে চাইছিলাম। তা তোমার যখন আপত্তি আছে তখন তাকে খবর দেওয়ার দরকার নেই। আর খবর দেওয়ার লোকই তো হাওয়া। আমি অবশ্য একবার দশানি গায়েই যাচ্ছি। তুমি গায়ে যাচ্ছ কেন? যাচ্ছি ওখানকার মনোহারি দোকানে কয়েকটা জিনিসের খোঁজ করতে। বেশ, তাই যাও। আমরাও যে জন্য বেরোচ্ছিলাম বক্সিবাবুর কাছে সে কাজটা সেরে আসি। এখন না গেলে পরে যাওয়ার আর কোনো মানেই থাকবে না। কি এমন জরুরি কাজ বক্সিবাবুর কাছে যে এখনই না সারলেই নয়? জরুরি কাজ হলো বক্সিবাবুর কাছে কটা কথা জানা। কথাগুলি এক্ষুনি না জানলে নয়। এখন বক্সিবাবুর কাছে যে জানতে চায় তার প্রথমটা হলো, গায়ের চৌধুরী মশাই কবে থেকে এখানকার প্রত্নতত্ত্ব সম্বন্ধে উৎসাহী হয়েছেন। আর দ্বিতীয়টা হলো, নিখোঁজ হবার আগে বক্সিবাবু না চৌধুরী মশাই কার কাছে পিসে মশাই গোপন জরুরি কিছু জানাবেন বলে কথা দিয়েছিলেন। ওরা দুজনে সেদিন চৌধুরী মশাইয়ের বাড়িতে পিসে মশাইয়ের জন্য অপেক্ষা করে তারপর তার খোঁজে এখানে এসেছিলেন। পিসে মশাই বক্সিবাবুকেই কথাটা জানিয়ে চৌধুরী মশাইকে খবরটা দিতে বলেছিলেন। না, চৌধুরী মশাইকে খবরটা দিয়েছিলেন বক্সিবাবুকে তার বাড়িতে ডাকিয়ে এনে অপেক্ষা করার জন্য। এখন আবার মনোহারি জিনিসের কি দরকার পড়লো তার?
পরাশর আমায় একরকম টেনে নিয়েই চললো এবার। একই এই সাংঘাতিক রহস্য, তার উপর বিস্তুত বোন আর মামাতো ভাই মিলে আমাকে একেবারে হেয়ালিতে জড়িয়ে ফেলেছে। আমার মাথাটাও তখন রীতিমতো গুলোচ্ছে। মনোহারীর দোকানটা যা অনুমান করেছিলাম তার থেকে অনেক বড় ও উঁচু দরের দেখলাম। মুদিখানা ও মনোহারী দোকান একসঙ্গে মেলানো। দোকানের বয়স তেমন বেশি কিছু নয়। জুলফির কাছে সামান্য একটু পাক ধরা ছাড়া মাথার প্রায় সমস্ত চুল কাঁচাই রয়েছে। ভারিক্কি হাবভাবটা কিন্তু প্রায় 60-70-এর। আমাদের বসতে বলে তিনি নিজেই বললেন, আপনারাই তো জাঙ্গাল বাড়িতে এসে উঠেছেন না? এ কথায় খুব একটা অবাক হলাম না। জাঙ্গালবাড়ির গল্প যে পাশের গায়ে এসে পৌঁছবে এতে আর আশ্চর্য হওয়ার তেমন কিছু নেই। এই সময় একজন খদ্দের এসে দোকানে হাজির। আমাদের দেখেই বোধহয় সে চিনতে পেরেছে। একটু হেসে বললেন যে আপনারা কিছু ভাববেন না, শনি গেছে, রবি গেছে, আজ সোমবার। বুড়ো আজই বিকেলের মধ্যে যদি না ফেরে তাহলে কাল সকালের মধ্যে ফিরবে, এটা নির্ঘাত। বুড়োর স্বভাব আমাদের খুব ভালো করে জানা। খদ্দেরটি তার মালপত্র নিয়ে চলেও গেল। দ্বিধাসংকোচ না করে দোকানিকে খোলাখুলি পরাশর জিজ্ঞাসা করল, ভদ্রলোক যে মাথাটা গুলিয়ে দিয়ে গেলেন মশাই, শনি রবি সোম ঝগড়ার ছুতোয় মত্তভাসীল, কী সব বললেন কিছুই তো বুঝতে পারলাম না। না না না, আপনারা নতুন লোক, আপনারা কি করে বুঝবেন? সিংহরায় মশাইয়ের মজার রোগটুকুর কথা যারা জানে তারা ছাড়া কেউ বুঝবে না। সে রোগের খবর এ গাঁয়ের বা কজন জানে? মজার রোগটা কি? দোকানি হাসতে হাসতে বলল, এই বয়সেও থিয়েটার ও বায়োস্কোপ দেখার নেশা। বলেন কি? কিন্তু থিয়েটার বায়োস্কোপ দেখতে যে শনি রবি সদরে কাটাতেন তা জানলেন কি করে? হাতে হাতে ধরে ফেলে। কাছারির কাজে মাঝে মাঝে সদরে যেতে হয় তো। এইমাত্র তিনি গেলেন সেই পাঠক মশাইয়ের সঙ্গে। এবার ট্রেনে যেতে সিংহরায়ের সঙ্গে দেখা। তিনিও কাছারির কাছে যাচ্ছেন শুনলাম। কাছারির কাজ সেরে ফিরতি ট্রেন একসঙ্গেই ধরবো জানি, কিন্তু সিংহরায় মশাইয়ের আর দেখা নেই। কোথায় গেলেন বুঝতে না পেরে পাঠক মশাইকে নিয়ে আমি ওখানকার খাস বাজারে কটা সওদা করে স্টেশনের দিকে যাব। হঠাৎই দেখি বাজারের মাঝখানকার বড় সিনেমা হলটার সামনে দাঁড়িয়ে সিংহরাম মশাই বিড়ি টানতে টানতে একটা দেয়ালে ছবি তন্ময় হয়ে দেখছেন। কাছে গিয়ে ডাকতে চমকে উঠে প্রথমে কেমন যেন একটু অপ্রস্তুত হয়ে গেলেন। তারপর একটু কাঁচুমাচু হয়ে স্বীকার করলেন যে আসলে সিনেমার ছবি দেখতেই তাঁর সদরে আসা। শুধু সিনেমার ছবি নয়, থিয়েটারেরও শখ আছে। শনিবারের পর রবিবার একটা কলকাতার পার্টি কি থিয়েটার করতে আসছে, সেটাও দেখে তবে ফিরবে। পরে জেনেছি ফি শনি রবি, তখন এই ছিল তাঁর রুটিন। ফি শনি রোববারই যেতেন? আপনার সঙ্গে ট্রেনে দেখা হতো বুঝি? আমার তো আর হপ্তায় হপ্তায় সদরে যেতে হয় না, কিন্তু সিংহরাম মশাই যে যান বৃহস্পতি কি শুক্রবারে, ওর বাড়তি কবান্ডিল বিড়ি কেনা থেকেই বুঝতে বাকি থাকতো না। বিড়ি কেনা থেকে সদরে যাওয়া বুঝতেন? হ্যাঁ, আমাদের দশানের এক স্পেশাল বাঁধা বিড়ি শুধু আমার দোকানেই থাকে। এখানে আসার পর সে বিড়ির স্বাদ পেয়ে সিংহরাম মশাইয়ের আর কোনো বিড়ি মুখে রোচে না। দুদিন বাইরে গিয়ে থাকবার জন্য তাই তিনি বেশি করে কয়েক বান্ডিল বিড়ি কিনে নিয়ে যেতেন। একদিন না দুদিন সদরে থাকবেন, তাও ওই বান্ডিল কম বেশি দেখে বুঝতে পারতাম। এবার বেশ ক বান্ডিল নিয়ে গেছেন তাহলে? না, বিড়ি কিনতেই আসেননি, সেইটাই আশ্চর্য। সিংহরাম মশায়ের অন্তর্ধান হওয়ার খবর শুনে আমি আর পাঠক মশাই ধরে নিয়েছি যে উনি নির্ঘাত সদরে সরে পড়েছেন। ভাইজিরা আসবার পর অনেকদিন ওপাট হয়নি বলে বোধহয় ছটফট করছিলেন ভেতরে ভেতরে। ঝগড়ার একটা ছুতো পেয়েই পালিয়েছেন। কিন্তু ওই বিড়ি না কিনে খাওয়ার জন্যই পাঠকের না হোক আমার একটু খটকা লাগে। আপনার এই স্পেশাল বিড়ি তাহলে খুব বিক্রি? হ্যাঁ, তা খুবই ভালো বিক্রি বলতে হয়। হ্যাঁ, শুধু এ অঞ্চলে নয়, বাইরে থেকেও এখন এ বিড়ির অর্ডার আসতে শুরু করেছে, বুঝেছেন? দেখবেন একটা পরীক্ষা করে। হ্যাঁ, তো রসে বঞ্চিত না হলে আপনার স্পেশাল বিড়ি নিশ্চয়ই একবার পরীক্ষা করে দেখতাম। আচ্ছা, আর আপনার সময় নষ্ট করব না, এবার আমাদের সওদাটা দিয়ে বিদায় করুন। না 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 না, সময় নষ্ট কি? আপনাদের মতো লোক পেলে তবু দুটো কথা বলে বাঁচি। হ্যাঁ, বলুন কি চাই?
ভালো তরল আলতা কষিসি চাই। তরল আলতা? তাও 1 শিশি নয়, শিশি। শিশি বলুন। এই গোটা 10 হলেই চলবে। না, অত তো হবে না। নতুন চালান এখনো আসেনি, আগে যা এসেছিল ফুরিয়ে এসেছে। তবু দেখছি দাঁড়ান। এবার দোকানদার দোকানের একেবারে পেছনের দিকে চলে গেলেন। তারপর হাতরে একটি মাত্র শিশি নিয়ে এসে লজ্জিতভাবে বললেন, এই যে এই একটি আছে। হ্যাঁ, মোটে একটি। 1 দফা চালানো আলতা তাহলে আপনার খুব কমই আসে। অবশ্য পাড়াগায় ছোট দোকান 2-4টের বেশি আনবেনি কোন ভরসায়। 2-4টে আনাই? এই দেখুন, ঠিক 2 মাস আগে এই দফায় 3 ডজন আলতা এসেছে। দোকানি খাতাটা পরাশরের দিকে বাড়িয়ে ধরলেন। সেটা নেওয়ার কোনো রকম সাহস না দেখিয়ে পরাশর যেন বিস্ময় ও বিমূঢ় হয়ে বলল, 3 ডজন আলতা? আর এই 2 মাসেই তা শেষ হয়ে একটিতে ঠেকেছে? আপনার গ্রাম তো প্রায় শহরই বলতে হয় মশাই। না, অতটা নয়, 1-2বার একটু বেশি বিক্রি হয়, এই যেমন এবারে। কিন্তু এত আলতা কে কেনে মশাই? এ সরেশ আলতা তো দামও বেশ বেশি। সরেশ ছাড়া আমরা দোকানে কিছু রাখি না। কে কিনে জিজ্ঞেস করছেন? এই দেখুন, এই দেখুন। এইবার কিন্তু পরাশর আপত্তি দেখালো না। এই তো দক্ষিণ পাড়াতেই ঘরে একটা একটা করে গেছে 10টা। বাঁধ খোলাতেও গেছে গোটা 8টেক, আর চৌধুরী বাড়িতেও 5টা। তাছাড়া খুচরো নগদ বিক্রি আছে। বাইরের মানুষ? এদিকের তো তেমন কিছু জানি না। এ গায়ে পয়সাওয়ালা ভদ্রলোক তাহলে অনেকেই আছেন। তা আছেন, তবে শুধু ভদ্রলোকরাই নয় মশাই। আজকাল চাষি কলু কামড়াদেরও তো পয়সা হয়েছে, সেই সঙ্গে শখও। তারাও গাদা গাদা শৌখিন জিনিস কিনে নিয়ে যায়। তাহলে আর কি করা যাবে? একটা মাত্র যখন আছেন তখন ওইটাই দিন, নিয়ে যাই। আপনার গা দেশের দোকানের দস্তুর দেখলাম ভালো। খাতায় লেখা মানে তো ধার, আর বেশিরভাগই তাই। এমনকি চৌধুরী বাড়িরও। হ্যাঁ, এখানে ধারের কারবার তো করতেই হয়। আদায় হয় তো সব। সব কি আর হয়? তবে আশা করে থাকা ছাড়া আর উপায় কি বলুন। আপনার গ্রামটি কিন্তু চমৎকার লাগলো মশাই। এমন গ্রাম আজকাল চোখেই পড়ে না। দেখে মনে হলো আপনাদের রাজা বাবু মানে দেবপ্রতাপ চৌধুরী সবকিছুর পেছনে আছেন। হ্যাঁ, তা আছে। তিনি ছাড়া থাকবেনই বাকি। এবার ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হবেন বোধহয়, আর রায় সাহেব টাহেব। কিন্তু গায়ের পেছনে টাকা ঢালতে যদি চৌধুরী বাড়ির নিলামে ওঠে, সেটা কি লজ্জার কথা হবে না? কিন্তু গায়ের পেছনে টাকা ঢালতে যদি চৌধুরী বাড়ি নিলামে ওঠে, সেটা কি লজ্জার কথা হবে না? সেরকম কিছুর ভয় আছে নাকি? দেখে তো মনে হয় না। উপরের খোসা দেখে ভেতরের ফোঁপড়া কি বোঝা যায় সবসময়? আচ্ছা, নমস্কার। হঠাৎ যেন যতখানি তার বলা উচিত তার থেকে অনেক বেশি বলে ফেলেছেন হুঁশ হওয়ায় দোকানি একটু অভদ্রভাবে নমস্কার করে আলাপটায় ছেদ টানলেন। দোকান থেকে বেরিয়ে খানিকটা দূর পর্যন্ত নীরবেই পাশাপাশি হাঁটলাম, কিন্তু বেশিক্ষণ আমি আমার কৌতূহল চেপে রাখতে পারছিলাম না। তুমি যে গোয়েন্দা গোয়েন্দা খেলা শুরু করেছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কেন? কেন তুমি জানো না? মনোহারির দোকানে ওই আলতা কেনার ভং করে অতখানি সময় নষ্ট করবার কি কিছু দরকার ছিল? বাহ, একটা কিছু না কিনলে আলাপ জমানো যাবে কি করে? তাই জন্য তরল আলতা, আর একটা নয় একেবারে 1 ডজন। দোকানের কাছে আমাদের মাথা খারাপ প্রমাণ করবার কি কিছু দরকার ছিল? আরে তাই তো ছিল। মাথা খারাপ মনে করলে লোকে তবু বেশি সাবধান না হয়ে 2-1টা গুহ কথা বলে ফেলে। আমাদের একটু ছিটিল না ভাবলে অত কথা ওর পেট থেকে বার করতে পারতাম। নিজেদের পাগল ছাগল সাজিয়ে এমন কি দামি কথা বার করেছো শুনি? যা জেনেছি তাতে আমাদের কোনো দিকে লাভই হচ্ছে না। আমরা জেনেছি যে পিসেমশাইয়ের বায়োস্কোপ বা থিয়েটার দেখার নেশা আছে। সেই নেশার টানে তিনি আগে সদরে গিয়েও 2-1 দিন কাটিয়ে আসতেন। আর জেনেছি তিনি এখানকার স্পেশাল বিড়ির ভক্ত। বাইরে কোথাও গেলে সে বিড়ির বান্ডিল কিনে নিয়ে যান। আচ্ছা, এবার তুমি কি মনে করো পিসেমশাই কি সদরে বায়োস্কোপ থিয়েটার দেখার লোভে পালিয়ে লুকিয়ে বসে রয়েছেন? না, তার কি করে মনে করি। পিসেমশাইয়ের রহস্য তাহলে যেরকম ছিল তেমনই রইল। চৌধুরী মশাইয়ের ওপর দোকানি ভদ্রলোক তেমন একটা সন্তুষ্ট নন তার অত্যন্ত হিতৈষী। এর থেকে আর বেশি কি জানা গেছে? তখন না যাক, চৌধুরী মশাই সম্বন্ধে এখনো আরো দামি কিছু কথা জানা যাবে।
হঠাৎ পরাশর আঙুল দিয়ে সামনের দিকে দেখালো। পরাশরের নির্দেশ মতো দূরে তাকিয়ে যা দেখলাম, প্রথমটা তার কিছুই বুঝতে পারলাম না। পরে পরাশর তাদের জিজ্ঞাসা করতেই তারা বলল যে জাঙাল বাড়িতে তারা জল দিয়ে ফিরছে, ইদারার মধ্যে ইঁদুর পচে মরেছে, তাই জল খারাপ। তারা চলে যেতেই পরাশর জিজ্ঞাসা করলো, কি বুঝলে এই জল পাঠানোর ব্যাপারে? কে জল পাঠিয়েছে তা নিশ্চয়ই বুঝেছ? এতে আরও তো বোঝাবুঝির কি আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা বোঝার জন্য খুব সূক্ষ্ম বুদ্ধির দরকার। হুকুমটা যে চৌধুরী মশাইয়ের সেটা ভাবা তো আর অসম্ভব নয়। কিন্তু এই জল পাঠানো মানে জাংলা বাড়িতে চৌধুরী মশাইয়ের চর থাকা, সেটা ভেবে দেখেছ? চর থাকা? হ্যাঁ, আমাদের ইদারার জলে রক্তের কথা আমরা গায়ে এসে ঘুণাক্ষরে কাউকে জানাইনি। শর্মিলাও স্টেশনে গিয়ে তা বক্সিবাবুকে জানায়নি আশা করি। স্টেশন থেকে চৌধুরী বাড়িতে টেলিফোন যখন নেই, তখন সে খবর রানার ছুটিও আধ ঘন্টার আগে চৌধুরী মশাইয়ের কাছে পাঠানো সম্ভব নয়। চৌধুরী মশাই কিন্তু অনেক আগে যে খবর পেয়েছেন, এখান থেকে ভারীদের জাংলা বাড়ি পর্যন্ত গিয়ে জল দিয়ে এতখানি ফিরে আসা থেকেই তা বোঝা যায়। খবর তিনি একমাত্র গোবর্ধনের কাছে পেতে পারেন। আর গায়ে কোনো খবর যখন রটেনি, শুধু চৌধুরী মশাই একাই জেনেছেন, তখন গোবর্ধনই চৌধুরী মশাইয়ের চর। মাথাটা সত্যিই গুলিয়ে গিয়েছিল। কতকটা নিজের মনে মনেই বললাম, কিন্তু চর লাগাবার উদ্দেশ্যটা কি তার? জাঙাল বাড়ি পর্যন্ত আর হাঁটতে হলো না, তার গাড়িতেই গেলাম। চৌধুরী মশাই আমাদের দেখে গাড়ি থামিয়েছিলেন। পরাশর বসলো তার পাশে, আমি পেছনের সিটে। আমরা কিছু বলার আগেই চৌধুরী মশাই বললেন, কি ভাগ্যি সকলেই গর্ভধনের সঙ্গে আমার এই রাস্তায় দেখা, হইলে ওদের আরও কতক্ষণ এই দুঃখ সইতে হতো কে জানে। আমি হয়তো ভাবছিলাম পরাশর এবার কিছু বলবে, কিন্তু সে যেন এ জগতেই নেই। গোবর্ধনের সঙ্গে আজ আপনাদের দেখা হয়েছে এই রাস্তাতে? হ্যাঁ, আমরা সকলে আপনাদের ওখানে যাচ্ছিলাম, যে আপনাদের সুবিধা অসুবিধা কি হলো না হলো খোঁজ খবর নিতে। সিংহরায় মশাই যখন নেই, তখন এখানকার অতিথি হিসাবে আপনাদের একটু দেখাশোনা আমাদের করাই উচিত, তাই না? এরপর তিনি বিবরণ করলেন। এই রাস্তাতেই মোটর নিয়ে যেতে যেতে গোবর্ধনকে ভয় প্রায় দিশেহারা অবস্থায় ছুটে আসতে দেখেন তিনি। তাকে দাঁড় করিয়ে ধমক টমক দিয়ে তারপর জাঙাল বাড়ির ইদারায় রক্তের ব্যাপারটা তার কাছ থেকে জানতে পারে সে। বিবরণের শেষে চৌধুরী মশাই একটু আত্মপ্রসাদের সঙ্গেই বললেন, আমি আগে থাকতেই অবশ্য এই দিক দিয়ে সাবধান হয়েছি। এখানকার দারোগাও আমার সঙ্গে একমত হয়ে আমার সাহায্য করেছেন। সিংহরায় মশাই যেন ঝগড়াঝাটি করে বা অন্য কোনো কিছু তুচ্ছ কারণে বাড়ি ছেড়ে চলে গেছেন, এর বেশি এখানকার কেউ কিছু জানে না। মহিন্দর তার ভয় পাওয়ার কথা গোড়ার দিকে একটু চাউর করেছিল, কিন্তু এখানকার লোকের কাছে সেটা কিছু নতুন নয়। জাঙালবাড়ি আর গড়মহল ভয়ের জায়গায় তারা অনেককাল আগে থেকেই চান। তাছাড়া মহিন্দর নিজেই কমাস গাঁ ছাড়া, সুতরাং সেদিক দিয়ে আরও কোনো ভাবনা নেই। আচ্ছা, আপনারা তো গায়ে আমার খোঁজেই এসেছিলেন নিশ্চয়ই, কিন্তু বাড়িতে দেখা না করে ফিরে যাচ্ছিলেন যে? সত্যিই হোক আর মিথ্যেই হোক, এই বিবরণ শেষ করে চৌধুরী মশাই যা ভয় করছিলাম সেই প্রশ্নটাই তুললেন। জবাব দেওয়ার আমি কোনো কৈফিয়তই খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ পরাশরই বলল, পথে আপনার পাঠানো ভারীদের সঙ্গে দেখা হয়ে গেল যে এই জল আপনি ছাড়া আর কেউ যে পাঠায়নি, তা বুঝে আপনাকে আর বিরক্ত না করে গ্রামটা একটু ঘুরে দেখে এলাম। তা বেশ করেছেন। তা একদিন কিন্তু আমার বাড়িতে পায়ের ধুলো দেওয়াই চাই। এখানে এলে আপনাদের বাড়ি না দেখে গেলে তো আমাদেরই লোকসান। জাঙাল বাড়িতে পৌঁছে দেখলাম শর্মিলা ও বিনতা আগেই ফিরে এসেছে। গাড়ির শব্দে তারা বাইরে এসে দাঁড়িয়েছিল। চৌধুরী মশাই গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলে নিজেই ঝুড়িটা শর্মিলার দিকে এগিয়ে দিলেন। শর্মিলা ভুরুকুচকে জিজ্ঞাসা করল, এটা কি? এতে এই সামান্য কিছু খাবার দাবার আছে। ভোরবেলায় ইন্দ্রার এই অবস্থা শুনে রান্না বান্নার অসুবিধা হবে বুঝলাম কি না, তাই কিছু লুচি তরকারি আর মিষ্টি এনেছি। তা বেশ করেছেন, খুব ভালো করেছেন। কাল রাত্রির থেকে এখন পর্যন্ত পেটে কিছু না পড়ায় খিদে নাড়ি ছিঁড়ে যাওয়ার জোগাড়। যা উপকার করেছেন তাতে আপনাকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই। চলো চলো, আর তস হয়েছে না, ভেতরে গিয়ে খাবারগুলো সদ্ব্যবহার করা যাক। আপনি আসুন চৌধুরী মশাই। আমি এই না 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 না। বাহ, আপনি না থাকলে হয় বলে একরকম জোর করেই চৌধুরী মশাইকে ধরে নিয়ে গেল। চৌধুরী মশাই যা খাবার এনেছিলেন তাতে আমাদের 3 বেলাও খেয়ে ফুরোবার নয়। বিপদের দিনে ভোজটা বেশ ভালোভাবেই হলো। চৌধুরী মশাই খাওয়া দাওয়ার পর দুপুরেই বিদায় নিয়েছেন। এইবার আমি চেপে ধরলাম পরাশরকে। সাহিত্যের নাম করা গোয়েন্দাদের মতো 2-1 দিনেই অনেকগুলো ধারার প্যাচ তুমি ছেড়েছ।
সব এখন তোমাকে এখানেই ব্যাখ্যা করতে হবে। যেমন? ওখানে এই রকম মাছ পাওয়া যায় তুমি জানলে কি করে? যেমন আজ সকালবেলার ওই মাছ দুটো, সে দুটো কোথায় কেমন করে পেলে? আর সেই মাছ এখানকার রহস্যের একটা খেই বলে আমাদের ধোকা দিলে, সেটা কেন জানতে চাই। দাঁড়াও, একটা একটা করে উত্তর শোনো, নইলে গুলিয়ে ফেলবে। প্রথম মাছটা আমি কোথায় পেয়েছি গড়মহলের উত্তর দিকের একটা ডোবাতে। নদী বাওর মজে গিয়ে ওখানে জলাজঙ্গল হয়েছে তোমরা জানো। সেই মজা জলাজঙ্গলের মাঝখানে ছোটখাটো দু একটা ডোবা আছে। একটা আছে একেবারে গড়মহলের লাগাও, ভূতের ভয়ে গায়ের লোক পারতপক্ষে দিকে মারায় না। ওই দু একজন ভরসা করে দিনের বেলা শালশোল ধরবার জন্য নেটা খোলসে বড়শিতে গেথে তার সুতো পাড়ের পোতা বাঁশটাসে বেঁধে দিয়ে চলে যায়। এ মাছ ধরবার জন্য ছিপ ফেলে বসে থাকতে হয় না। মাছ গাঁথলে তার পরের দিনের বেলায় এসে কোনো এক সময় নিয়ে গেলেই হলো। তোমার মৎস্য শিকারের বিদ্যা আমরা শিখতে চাইনি। জানলাম মহিন্দর কীর্তি থেকে। মহিন্দর কোথায় ভিড়মি গিয়েছে তা শুনেছ? কিন্তু মহিন্দর এত জায়গা থাকতে গড়মহলে ওই জায়গাটায় দাঁত কপাটি লাগতে গেল কেন, সেটা কি ভেবে দেখেছ? ওখানে না গেলে তাকে তো গড়মহলে ভূত দেখতে হতো না। মহিন্দরের প্রত্নতত্ত্বে উৎসাহ নেই বক্সি কিংবা চৌধুরী বসায়ের মতো। সুতরাং তার মতো গাইয়া সাধারণ মানুষের ওদিকে যাওয়ার খুব একটা সাধারণ কারণই থাকা উচিত। আর সেই কারণটা কিছুটা অনুমান করে তা খুঁজতেই আজ ভোরে ওদিকে গিয়ে ওই ডোবা ও বড়শিতে গাঁথা শোল মাছ দুটোকে দেখতে পাই। মহিন্দর এদিকে ডোবাগুলোর কথা জানে। এখানে কাজ নিয়ে এসে সে হ্রদ দেখার সঙ্গে কলা বেচার মতো মাছ ধরাটা উপরে লাভ করতে চেয়েছিল। কিন্তু সন্ধ্যাবেলা এমনিতে ভয়ে ভয়ে ওদিকে যাওয়ার পর বক্সিবাবুকে গড়মহলে অন্ধকার থেকে বেরোতে দেখে আর নিজেকে সামলাতে পারেনি। বক্সিবাবু না রাখে হুশ হওয়ার পর তারা সাহস হয়নি মাছ দুটোকে খুলে নিয়ে যেতে। ওই মাছ দুটোই সুতরাং মহিন্দরের ভিড়মি খাওয়ার রহস্য যেমন বোঝা যাচ্ছে, তেমনি বক্সিবাবু সেদিনে বিবরণ যা দিয়েছে তাও সত্যি বলে জানা যাচ্ছে। সব রহস্য একটা স্পষ্ট খেয়েই ওখানেই তাহলে পাচ্ছি। তুমি পাচ্ছ, কিন্তু আমি সত্যি কিছুই বুঝতে পারছি না। তবুও সে কথা এখন থাক। সকালেই তারা জল দেখে এমন একটা কিছু হয়ে লোকজন এখান থেকে পালাবে তার আভাস আগে থেকেই পেয়েছো বলে বাহাদুরি করছিলে কেন? কি প্রমাণ পেয়েছিলে? প্রমাণ? রক্ত থেকে যার প্রমাণ পাওয়া যায় তাই পেয়েছিলাম। অর্থাৎ প্রমাণ পেয়েছিলাম খুনের। খুন অবশ্য মানুষকে নয়, একটা হাঁসকে। কিন্তু শয়তানি মতলবে হত্যা করলে একটা হাঁস মারাও খুন। যে ডোবায় মাছ দুটোকে পেয়েছিলাম তারই পাশে সব আগাছার জঙ্গলে পালকগুলো পড়েছিল। পালকগুলো দেখেই বুঝেছিলাম সেগুলো খুব বেশি আগে মারা হাঁসের নয়। তাছাড়া ওই হাঁসের আর্তনাদে রাতে আমি জেগে উঠে বাইরে বেরোই। তখন রাত 4টে। ঘুম আমার অবশ্য অনেক আগেই ভেঙেছিল। আসলে প্রথম রাতটা আমি তাড়াতাড়ি ঘুমিয়ে নিয়েছিলাম শেষ রাতটা জাগবো বলে। আমরা আসার দরুন একটা নতুন শয়তানি কিছু একটা হবে আমি আগে অনুমান করেছিলাম। আর শেষ রাতের দিকে তা হওয়া সম্ভব বলে সজাগও ছিলাম। হাঁসের আওয়াজটা শুনে প্রথমে আমি কিছু বুঝতে পারিনি। একটা পাখির তা বুঝেছিলাম, কিন্তু এই অঞ্চলে সব পাখি তো আমার জানা নেই। আমার অজানা কোনো পাখির ডাক হতে পারে ভেবে কিছুক্ষণ অপেক্ষা করে থেকেছিলাম। বার দুয়েকের পর আর সেরকম ডাক না শুনে অত্যন্ত সন্তর্পণে দরজা খুলে বেরিয়ে বাইরে বারান্দায় একটা থামের আড়ালে অনেকক্ষণ নিঃশব্দে দাঁড়িয়েছিলাম। সত্যি কথাই স্বীকার করছি, হিদারার দিকে আমার নজর ছিল না। শয়তানি হিসেবে শর্মিলা ও বিনোদাকে ভয় দেখাবার জন্য তাদের ঘরের কাছে কিছু হবে বলে সেদিকে আমি নজর রেখেছিলাম। সেইখানে আমার ভুল হয়েছিল। আমি যতক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকেছি তার মধ্যে হয়তো ইদারার রক্ত ঢালার কাজ ছাড়া হয়ে গেছে। আকাশে একটু আলো ফুটতে দেখে আর পাহাড় এখনো দরকার নেই বুঝে মহিন্দরের রহস্যটা সমাধান করতে আমি গড়মহলে উত্তরে গেছি। সেখান থেকে ফেরবার মুখেই তো তোমাদের সঙ্গে দেখা। শর্মিলা দেবী আর বিনতা দেবী যে স্টেশনে গিয়ে বক্সিবাবুকে পাবেন না, তার বদলে যে আরও একজনকে সেখানে কাজ করতে দেখবেন, এই নির্ভুল গণনা তুমি আগের থেকে করলে কেমন করে? তোমার দিব্য দৃষ্টি আছে বলে তো জানতাম না। দিব্য দৃষ্টি নয়, শুধু একটা সজাগ কান। তা থাকলে এই নির্ভুল গণনা তুমিও করতে পারতে। তোমার কান কখন এই বেতার সংবাদটা ধরলো? যখন ধরলো তখন তুমিও পাশেই ছিলে। মোটর আমাদের তুলে এখানে আসবার সময় চৌধুরী মশাই কি বলেছিল একটু মনে করে দেখো তো। বলেছিলেন আমরা সকালেই জাংলা বাড়িতে যাচ্ছিলাম। যে আমরা বলতে কাদের বোঝানো হতে পারে? চৌধুরী মশাই ও সাত সকাল তার ভাইজিদের নিয়ে নিশ্চয়ই এখানে আসছিলেন না। অন্য যাকে তাকে নিয়ে জাংলা বাড়িতে আসবার লোক তিনি নন। সুতরাং আমরা বলে উল্লেখ থেকে তার সঙ্গে বক্সিবাবুই ছিলেন নিশ্চিত ধরা যেতে পারে।
কিন্তু ডাউনে একটা প্যাসেঞ্জার ট্রেন ওই সকালে আসে। সে সময় স্টেশন মাস্টার হিসেবে বক্সিবাবু স্টেশনে থাকতে বাধ্য। তা না থাকলে তার জায়গায় অন্য কেউ নিশ্চয়ই কাজ করছে বুঝতে হবে। কিন্তু বক্সিবাবু হঠাৎ কাজের সময় স্টেশন ছেড়ে যাবেন কেন? তার জায়গায় কাজ করবার জন্য অন্য লোক তিনি পেলেনই বা কী করে? পেলেন কাজ থেকে ছুটি নেবার দরুন, কিংবা চাকরি যাওয়ার জন্য হতে পারে। কিন্তু চাকরি গেলে বক্সিবাবু করবেন কি? এ জায়গা ছাড়তে হলে উনি তো বাঁচবেন না। স্টেশন ছাড়লেও এই জায়গা ছেড়ে যাওয়ার দরকার নাও হতে পারে। হয়তো চৌধুরী মশাইয়ের অতিথি হয়ে থাকবেন। কিন্তু আপনি যে কালির ছোপে ওকে আঁকছিলেন তাতে চৌধুরী মশাইয়ের ওরকম উদার হওয়ার তো কথা নয়। না, কালির ছোপে আঁকিনি। আমি শুধু বলেছিলাম চৌধুরী মশাইকে এখানকার রহস্যের ব্যাপারে সন্দেহ করবার কারণ প্রচুর। কি সেগুলো শুনি? সেগুলো শুনবে? তোমাকেই শোনাতে চাইছিলাম না, তবু যখন এসে পড়েছে শোনো। প্রথম এই জাংলাবাড়ি আর গড়মহলের প্রতি চৌধুরী মশাইয়ের লোভের কথা অনেক আগে থেকে জানা গেছে। যখন পিসে মশাইয়ের কাছে ঠাট্টার ছলে এই জায়গা তিনি কিনতে চান। এই জায়গার প্রতি লোভ শুধু ওর নয়, চৌধুরীদেরই বংশগত। ওই মজা বাওয়ারের দখল নিয়ে চৌধুরীর পূর্বপুরুষরা সিংহরায়দের সঙ্গে লড়েছেন। দ্বিতীয়, এখানে যারা কাজ করতে এসেছে ও পরে বেয়ারাপনা করেছে কি বাচ্ছেদেছে, তারা প্রায় সবাই চৌধুরী মশাইয়েরই প্রজা। তারা তার চর হিসেবে এখানকার খবর তাকে দেয়, এরকম সন্দেহ করবার কারণও রয়েছে। তৃতীয়, এখানকার পাট তুলে দিয়ে যাতে তোমরা চলে যাও তার আগ্রহ তিনি স্পষ্ট জানিয়ে ফেলেছেন। এমনকি এখানকার থেকে ভালো জায়গা দেওয়ার লোভও তোমাদের দেখিয়েছেন। চতুর্থ, গ্রামের প্রতি সত্যিকারের টানে কিংবা নাম কেনার জন্য বা যে কারণেই হোক এখানকার উন্নতির জন্য প্রচুর খরচ করে তিনি প্রায় দেউল হয়ে যেতে বসেছেন, এরকম ধারণা অনেকের আছে। যা বলছো সেসবের সঙ্গে এখানে রহস্যের সম্পর্ক কি? উনি মুখে সহানুভূতি দেখানো আর এপারে ওপারে সাহায্য করবার ভান করে তলে তলে আমাদের তারবার জন্য ভয় দেখাবার সব ষড়যন্ত্র করেছেন বলতে চাও? উনি তা করতে যাবেন কেন? উনিই করছেন এমন কথা বলছি না, করবার কারণ ওর আছে বই কি। বক্সিবাবুর কাছ থেকে প্রত্নতত্ত্বের নেশা ধরার সঙ্গে ওর মনের এখানকার গুপ্তধন উদ্ধারের লোভ হওয়া খুব একটা আশ্চর্য কিছু নয়। সেরকম গুপ্তধন পেলে ওর সমস্ত আর্থিক সমস্যা মিটে যায়। কিন্তু সেই গুপ্তধন পাওয়া চাই গোপনে, আর কেউ তাদের দাবি দেওয়া যাতে না করতে পারে। একা সিংহরায় মশাই থাকলে তেমন কোনো ভাবনা ছিল না, কিন্তু তোমরা এখানে গ্রাম লোককে সমবায় ছড়িয়ে বসলে ওর দারুণ অসুবিধা। তাই তোমাদের তাড়ানো আগ্রহ হতে পারে। শুধু ওরই হতে পারে, বক্সিবাবুর হতে পারে না কেন? হয়তো নয়, খুব বেশি রকম হতে পারে। প্রত্নতত্ত্ব সম্পর্কে সত্যিকার দারুণ আগ্রহ তারই। তিনি এ বিষয়ে পাগল বললেই হয়। ঘর সংসার চাকরির উন্নতি সবকিছু তিনি বিসর্জন দিয়েছেন এর জন্যে। তার কিন্তু সব আশায় হয়তো ছাই পড়বার উপক্রম হয়েছে। এ খবর নিশ্চয়ই বেশ কিছুদিন আগে থাকতে উনি জেনেছেন। তাই যেমন করে হোক এখানকার গুপ্তধন উদ্ধারের জন্য তিনি পাগল হয়ে উঠেছেন। মহিন্দর তাকে দেখে যেদিন ভয় পায় সেদিন ওই সন্ধ্যার অন্ধকারেও গড়মহলে ঘোরাফেরা করতে তার বাধেনি। হয়তো ইতিমধ্যে বেশ স্পষ্ট কোনো হদিস তিনি পেয়ে গেছেন। তাই আমাদের যেমন করে হোক যত তাড়াতাড়ি সম্ভব তাড়ানো তার অত্যন্ত দরকার। তাই পিসেমশাইকে ভুলিয়ে কোথাও নিয়ে গিয়ে বন্দি করে রেখে তিনি আমাদের ভয় দেখাবার ব্যবস্থা করেছেন। হ্যাঁ, তোমার যুক্তিগুলো হেলাফেলা করবার নয়। তোমার কথা শুনতে শুনতে আরো কয়েকটা কথা আমার মাথায় এলো। তাতেই মনে হচ্ছে এই রহস্যের মীমাংসা বোধহয় আর দেরি নয়। আর দেরি নেই? তুমি তাই বলছো? কিন্তু কি থেকে? অনেক কিছু থেকে। যেমন ধরো 10 আনি স্পেশাল বিড়ি। সে আবার কি? কি বলছো কি? ঠিকই বলছি, রহস্যের মীমাংসা হবেই। শুধু আমার একটা কথা যদি তোমরা রাজি হও। কি কথা? কালই আমাদের এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কি? আহা, চলে যাওয়ার ব্যবস্থা মানে তো চলে যাওয়া নয়। আমার কথাটা একদিনের জন্য রেখেই দেখো না। রহস্যের মীমাংসা হয় কিনা তা জানতে তো কাল বাদে পরশু পর্যন্ত অপেক্ষা করতে হবে না। পরশুর মধ্যেই রহস্যের মীমাংসা হয়ে যাবে বলছো? হ্যাঁ, হবে। বেশ, তাই রাখবো। ও কি যাচ্ছ কোথায়? বাহ, আমার সব ব্যবস্থা করতে হবে না? কি যে ব্যবস্থা করতে গেছে কে জানে। পরাশর সেই দিন যে গেছে রাত 9টার আগে ফেরেইনি। পরের দিনটা সত্যি কেটেছে যাওয়ার আয়োজন নিয়ে। সকাল থেকেই শুরু হয়েছে বাঁধা ছাদা আর গোছগাছ। সন্ধ্যের পর গাড়ি। চৌধুরী মশাই নিজেই বিকেলবেলায় গাড়ি নিয়ে আসবেন। কথা দিয়েছেন আমাদের স্টেশনে পৌঁছে দিয়ে যাবেন। যাওয়ার আগে পরাশর বলল, তোদের কোনো ভাবনা নেই রে, যাচ্ছি বটে ওদের সকলকে জোর করে তুলে নিয়ে।
তো এই জায়গার মায়া ছেড়ে কদিন থাকতে পারবো? দিদিমণিরা কদিন বাদে ঠিক ফিরে আসবে, দেখিস। ওদের ওসব কথা বলার কি কোনো দরকার ছিল? এমনই আহাম্মকি করে আজ রাত্রের মধ্যে তুমি রহস্যের মীমাংসা করতে পারবে? তাই তো, ওদের বেফাস কথাগুলো বলা উচিত হয়নি। যাক, কোনো ভাবনা নেই। ওরা তো বিকেল হলেই চলে যাবে, আর তারপর আমরা কি করছি না করছি জানবে কোথা থেকে? এই রহস্য নাটকের আজই শেষ রজনী। মীমাংসা যা হবার আজই হবে। মীমাংসা হয়েছে সত্যি, কিন্তু তার আগে সকলের ভোগান্তি যা হয়েছে তা বড় একটা কম নয়। রহস্যভেদের যে প্ল্যান করা হয়েছে, দুই দল ভাগ হয়ে দুদিক থেকে নজর রাখব। আমার সঙ্গে বিনতা ও পরাশরের সঙ্গে শর্মিলা। আমাদের ওপর ভার পড়েছে নিঃশব্দে পোড়োবাড়ির কাছাকাছি কোথাও লুকিয়ে থেকে পাহারা দেওয়ার। পরাশর ও শর্মিলা গিয়েছে গঙ্গার দিকে। বিনতার সঙ্গে পাথুরে পোলের খানিকটা দূরে কয়েকটা খেজুর গাছের জটলার কাছে গিয়ে দাঁড়ালাম। সত্যি গা ছমছম করা রাত। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ বিনত আমাকে বলল, চুপ, ওই যে দেখেছেন? আমিও দেখতে পেয়েছি। পুরো গড়মহলের পেছনের দিকে এক নিমেষের জন্য একটি আলোর চমক। কেউ যেন টর্চটা টিপেই নিভিয়ে দিয়েছে। পরাশর আর শর্মিলা যে টর্চটা জ্বেলেছে এটা ভাবতে পারতাম, কিন্তু তা তো আর সম্ভব নয়। তারা স্পষ্ট করে বলে গেছে যে গড়মহলের সম্পূর্ণ বিপরীত দিকে গঙ্গার চড়াইয়ের দিকে থাকবে তারা। হঠাৎ করে এই টর্চ কারা জ্বালতে পারে? চাপা উত্তেজিত গলায় বিনতাকে জিজ্ঞাসা করলাম, এই পাথুরে পোল দিয়ে ছাড়া জাঙ্গাল বাড়িতে আর অন্য কোনো রাস্তাতে যাওয়া যায়? আশা তো যে কোনো দিক দিয়ে যায়, তবে গাড়ির রাস্তাই একটাই। পূব দিকে তো গঙ্গার চড়া আগেই দেখেছেন। উত্তর দক্ষিণও শুনেছেন যে এককালে বাওর ছিল, এখন আধশুকোনো জলা হয়ে আছে। ভারতপক্ষে সেদিক দিয়ে কেউ আর আসে না। যার না এলেই নয় এমন কেউই আসছে বলে মনে হচ্ছে। আসুন, ব্যাপারটা দেখতে হবে। সাবধানে আসবেন কিন্তু, অন্ধকারে যেন ছাড়াছাড়ি না হয়ে যায়। আমরা সমতল মাঠের ওপর দিয়ে নির্বিঘ্নেই যেতে পারলাম। গড়মহলের কাছাকাছি যেতেই একটু অসুবিধা হলো। এবড়ো খেবড়ো উঁচু নিচু জমি, কাটা গাছের ঝোপও রয়েছে অনেক জায়গায়। টর্চ জ্বালবার কোনো উপায় নেই। অতি সাবধানে এইসব বাধা এড়িয়ে যখন গড়মহলের উত্তর দিকটা এসে পৌঁছলাম, তখন এতখানি কষ্ট করা প্রায় বৃথা বলেই মনে হলো, কারণ এত অন্ধকারে কাউকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। এমন সময় বিনত আমার হাতটা চেপে ধরল, ফিসফিস করে উত্তেজিতভাবে বলল, বাদিকটা চেয়ে দেখুন। দেখলাম এবং অবাক হলাম। একজন মূর্তি দাঁড়িয়ে রয়েছে সেখানে। বেশ লম্বা চওড়া জোয়ান বলে মনে হলো, এবং তার পাশে একটি ছোট ছেলেকে দেখলাম। মূর্তি দুটো কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থেকে ধ্বংসস্তূপের ভেতরের দিকে এগিয়ে গেল। যতদূর সম্ভব সন্তর্পণে তাদের অনুসরণ করলাম, কিন্তু গড়মহলের ভেতরের দিকে গিয়ে তারা গাঢ় অন্ধকারের মধ্যে প্রায় হাওয়া হয়ে গেল। ভাবছিলাম পরাশর ও শর্মিলাকে শীষ দিয়ে ডাকবো কিনা, ঠিক তখনই দুর্ঘটনাটা ঘটে গেল। বিনতায় একটা আলগাইটের ওপর পা ফেলে কাঁধ হয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু বিনতাকে হাত দিয়ে ধরে ফেললাম, এবং সেই সঙ্গে কে যেন হাঁক দিয়ে বলে উঠল, কে ওখানে? খবরদার, নড়লেই গুলি করব। সঙ্গে সঙ্গে জ্বলে উঠল টর্চের আলো। এ কি আপনারা? টর্চ নিয়ে দুজন আমাদের দিকে এগিয়ে আসছে। তাদেরকে দেখে আমরাও বিমূঢ়। একজন চৌধুরী মশাই আর অন্যজন বক্সিবাবু। আপনারা এখানে কি করছেন? আপনাদের ওপর নজর রাখছিলাম। মুখ ফসকে কথাটা যেন বেরিয়ে গেল। বেশ বেশ, পরস্পরের দিকে নজর রেখে আরও উপাদেয়ের কিছু সন্ধান পাওয়া যায় কি না দেখি, আসুন। নিরুপায় হয়ে এবার তাদের কথা মানতেই হলো। আমি বিনতাকে নিয়ে তাদের পেছনে থাকবার চেষ্টা করলাম, কিন্তু চৌধুরী মশাই একটু শক্ত গলাতেই বললেন, না না, পেছনে নয়, আমাদের সামনে চলুন। এখানে সামনে পিছনে দুদিকেই বিপদের সম্ভাবনা। তবু পিস্তলটা যখন আমার হাতে, তখন আমি পিছনে থাকলেই আপনাদের অন্তত পাহারা হবে। এই ব্যাখ্যা মেনে বিনতাকে নিয়ে আমাকে সামনে সামনেই যেতে হলো। সামনে হাঁটছি আমি ও বিনতা, আর পেছনে রয়েছে বন্দুক হাতে চৌধুরী বাবুরা। নিজেদের কেমন একটা যেন বন্দি বন্দি বলে মনে হচ্ছিল। এমন সময় আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনারা এলেন কোন দিক দিয়ে? পাথুরে পোল দিয়ে অন্তত আসেননি? ও, সেই দিকেই আপনারা পাহারায় ছিলেন বুঝি? কিন্তু এখন আমরা যাচ্ছি কোথায়? কি খুঁজছেন আপনারা? সাপের গর্ত। চৌধুরী মশাই আলো ফেললেন ফোকরটার ওপর।
ঘরে রাবিশ ছড়ানো ভাঙা মেঝের উপরে একটি শীর্ণগোছের মানুষ পড়ে আছে। পিসে মশাই বলে বিনতার ব্যাকুল চিৎকারে তার পরিচয় বুঝতে দেরি হয়নি, এবং সেই সুযোগে আমি অসাধ্য সাধন করে ফেলেছি। চৌধুরী মশাই ও বক্সিবাবু আমাদের পেছনে পেছনে তখন ঘরের ভেতরে এসে দাঁড়িয়েছেন। আচমকা পেছন ফিরে ছো মেরে চৌধুরী মশাইয়ের পিস্তলটা কেড়ে নিয়ে অন্যদিকে সরে গিয়ে বাঁ হাত দিয়ে আঙুলে শীষ দিলাম। তারপর চিৎকার করে বললাম, আমার দিকে সরে এসো বিনতা, টর্চটা ধরে থাকো ওদের ওপর। সাবধান, যে যেরকম আছেন তেমনই দাঁড়িয়ে থাকুন, নড়বার চেষ্টা করলেই কিন্তু বিপদ জানবেন। আপনি করছেন কি মশাই? পাগল হয়ে গেছেন নাকি? পিস্তলটা নামান, আপনার হাত যা কাঁপছে তাতে হঠাৎ গুলি ছুটে যেতে পারে। পারেই তো, আর সেই বুঝেই নড়বার চেষ্টা করবেন না। পরাশর ও শর্মিলা দেবী এক্ষুনি আসছেন, তারা এলেই আপনাদের যা ব্যবস্থা করবার করছি। আমার কথা শেষ হতে না হতেই পরাশর ও শর্মিলা সেই ফোকরের ভেতর দিয়ে ঘরে এসে ঢুকলো, কিন্তু ওদের সঙ্গে আর যারা এসে ঢুকলো তাদের থেকে আমি অবাক। পোশাক দেখেই বুঝলাম যে থানার দারোগাবাবু ও দুজন পুলিশ। পুলিশের সঙ্গে আবার পিছমরা করে বাঁধা দুশ্মন গোছের একজন লোক। বিনতা তাকে দেখে বলল, আরে এ তো আমাদের সেই পুরনো পাহারাদার দশরথ, কাজ ছেড়ে যে পালিয়েছিল। শোনো পরাশর, শুনুন দারোগাবাবু, সমস্ত চক্রান্তের মূলে হচ্ছে এই দুজন যে সামনে দাঁড়িয়ে আছে। হাতে নাতেই ওদের ধরেছি। পরাশর ও দারোগাবাবু দুজনেই একেবারে হতভম্ব হয়ে আমার দিকে তাকালেন। তারপর দারোগাবাবু কেন জানি না হঠাৎ হেসে ফেলে বললেন, তাই নাকি? কিন্তু আপনাদের হাতের পিস্তলটা এবার নামান, আমি যখন এসে পড়েছি আর কোনো ভাবনা নেই। বাধ্য হয়ে পিস্তলটা নামাতে হলো। এইবার পরাশর যা করেছে সেটা দেখে আমার প্রায় চক্ষু স্থির। চৌধুরী মশাই ও বক্সিবাবুর কাছে গিয়ে তাদের ধন্যবাদ জানাচ্ছে। সকলের তরফ থেকে আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আপনারা দারোগাবাবুকে নিয়ে এভাবে সাহায্য করতে না এলে এই রহস্যের মীমাংসা আজও হতো না। শর্মিলার কাণ্ড দেখে তো আমি আরও হতভম্ব। সম্পূর্ণ ভুল করে অন্যায়ভাবে আপনাকে সন্দেহ করেছিলাম, আমায় মাফ করবেন। মাপ অত সহজে হয় না। দারোগাবাবুই জবনিকা ফেলে বললেন, আচ্ছা তাহলে আপনারা এগোন, আমি এই দশরথ বাহাদুরকে নিয়ে থানায় যাচ্ছি। আমাকেও কি থানায় নিয়ে যাবেন? পিসে মশাই ইতিমধ্যে মেজের উপর উঠে বসেছেন। তার কাতর আর্তনাদ শুনে দারোগাবাবু হেসে বললেন, না, আপনাকে আর থানায় নেব না। বুড়ো বয়সে লোভে যে শাস্তি আপনি পেয়েছেন তাই যথেষ্ট। এই বয়সেই ভাঙা পা বোধহয় আর জোড়া লাগবে না। সমস্ত ব্যাপারটা তখন আমার কাছে ধাঁধার মতো। বিমূঢ়ভাবেই বিনতাকে নিয়ে পরাশর ও শর্মিলার পিছু পিছু ফোকর দিয়ে বেরিয়ে এলাম। সমস্ত রহস্যটা তারপর পরাশরের কাছেই শুনেছি। পিসে মশাই বুড়ো বয়সে গুপ্তধনের লোভে পড়েছিলেন। বক্সিবাবু ও চৌধুরী মশাইয়ের আলাপ শুনে শর্মিলা ও বিনতাকে নিজের কাছে ডেকে আনলেও তাদেরকে সরিয়ে দিয়ে গুপ্তধন একলা খুঁজবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন তিনি। বুঝিয়ে সুজিয়ে তাদেরকে রাজি করতে না পারায় পুরনো পাহারাদার দশরথের সাহায্যে তিনি শর্মিলাদের ভয় দেখিয়ে তাদের তারাবার ফোন দিয়ে আটেন। আগে দশরথ কাজ ছেড়ে চলে যায়, তারপর তিনি হঠাৎ নিরুদ্দেশ হবার ভান করেন। দশরথের গা গঙ্গার ওপারে, তারই ডিঙিতে তিনি প্রথম ওপারে তার বাড়িতে গিয়েই আশ্রয় নেন। তারপর রোজ রাতে আসতেন শর্মিলাদের ভয় দেখাতে। দশরথ যাওয়ার পর দামুকে তিনিই দেন কাজ খুঁজে পেতে। দামু দশরথেরই সাগরেদ, পিসেমশাইয়ের চর। শেষ দিন ইচ্ছে করেই পরাশর তাকে আমাদের ফিরে আসার কথা জানাতেই পিসেমশাই সেই রাত্রেই কাজ সারবার জন্য ব্যস্ত হন। দশরথ অনেক টাকা কড়ির আশায় তার সঙ্গে যোগ দিয়েছিল, কিন্তু এ পর্যন্ত কিছু না পেয়ে তিনি পিসেমশাইয়ের ওপর খাপ্পা হন এবং ঝগড়ার মধ্যে তাকে ফেলে দিয়ে ডিঙি করে ওপারে পালাবার চেষ্টা করে। দারোগাবাবু ও পরাশরের সতর্কতায় ধরা পড়ে সেখানে। পড়ে গিয়ে পিসেমশাইয়ের তখন পা ভেঙে গেছে। আমরা সে অবস্থাতেই তাকে দেখতে পাই। পিসেমশাইয়ের ওপর সন্দেহটা পরাশরের মনে একটু একটু করে বেড়ে উঠেছিল। শর্মিলাদের কাছ থেকে সমস্ত বিবরণ শুনে কয়েকটা দুর্বোধ্য ব্যাপার তার প্রথম থেকেই ঠেকে। যেমন শর্মিলাদের নানা রকমভাবে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা। পিসেমশাইয়ের সম্পর্কে কয়েকটা নতুন তথ্য জানা গিয়েছিল, যেমন তার অদম্য থিয়েটার বায়োস্কোপ দেখার নেশা। আর তাতেই পরাশরের মনে হয়েছে যে বুড়ো হতে চললেও প্রাণে তার শখ এখনও যথেষ্ট রয়েছে। এই ধরনের লোকের টাকার প্রতি বেশ ভালো রকমেরই লোভ থাকতে পারে। তার বড় লোক হওয়ার ইচ্ছে খুব একটা অস্বাভাবিক নয়। তার নিখোঁজ হওয়াটা যেরকম সাজানো বলে মনে হয়েছে, তার ফন্দিটাও বেশি রকমের ফাঁস হয়ে গিয়েছে দশানির স্পেশাল বিড়ির তরুণ।
সেই বিড়ির টানে একদিক দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে। অন্যান্যবার কদিনের জন্য বাইরে যেতে হলে বাড়তি বিড়ির বান্ডিল কিনে নিয়ে যান তিনি। এবার কিন্তু তা করেননি, কারণ তাতে সন্দেহ জাগবার সম্ভাবনা। পিসেমশাই নিরুদ্দেশ হওয়ার আগে বাড়তি বিড়ির বান্ডিল কিন্তু কেনেননি। তবে সেই সঙ্গে জানা গেছে আরও কয়েকটা আকস্মিক ও অস্বাভাবিক সূত্র। দোকানি গর্ব করে বলেছেন যে সম্প্রতি বাইরে থেকে বিড়ির অর্ডার আসতে শুরু করেছে তার। হঠাৎ বাইরে এই চাহিদা থেকেই পরস্পরে সন্দেহ হয়েছিল যে বাইরের এই খদ্দের স্বয়ং পিসেমশাই ছাড়া আর কেউই নন। সুতরাং এটা নিশ্চয়ই তার স্বেচ্ছা নির্বাসন। বিবরণটা পড়ে ফেলে কাগজের এতদিনের নিয়মটা না ভেঙে পারলাম না। পুজো সংখ্যায় এ ধরনের বড় লেখা দেওয়া আমার কাগজের দস্তুর নয়, কিন্তু এ লেখাটা ছাড়তে না পেরে তক্ষুনি পাঠিয়ে দিলাম কম্পোজ করতে। কম্পোজ করা লেখাটা পড়ে পড়াশোনা আমাকে এই মারে তো সেই মারে। কি সব আবল তাবল চেপেছ আমার নামে? কেন? তোমার প্রথম গোয়েন্দাগিরির গল্পই তো ছাপছি। আমার প্রথম গোয়েন্দাগিরি? সব মিথ্যে বানানো গল্প। আমার জ্যাঠা, কাকা, পিসিমাসি কেউ নেই। আমার বাবা ছিলেন বংশের একমাত্র সন্তান, আমিও তার সবেদার নীলমণি ছেলে। আমার মাও ছিলেন বাপ মার একমাত্র মেয়ে। তাছাড়া ঢাকায় আমি কখনো পড়িনি, পড়েছি গৌহাটি আর লখনৌতে। রাঙামাটিতে কোনো জন্মে আমি কখনো যাইনি। খবর নিয়ে জানলাম সে জায়গায় একটু একটু সঠিক খবরের সঙ্গে আগাগোড়া কল্পনার ভেজাল দিয়ে ওই জাঙালবাড়ি ব্যাপারটা সাজানো হয়েছে। তাহলে এখন উপায়? তোমার সঙ্গে লেখা বেরোবে বলে বিজ্ঞাপন ফেলেছি। তোমার সম্বন্ধে না হলে তোমার নামে তো অন্তত একটা লেখা চাই। তুমি তাহলে একটা কবিতাই দাও, ছেপে মুখ রক্ষা করি। বেছে নাও। পড়াশোনার টেবিলের ওপর থেকে মোটা বাঁধানো খাতাটা রাখলো। একটু চমকে তার মুখের দিকে তাকালাম। আগে থেকেই তাহলে সব আজ করে কি সে তৈরি হয়ে এসেছিল? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।